হ্যাঁ, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। যারা ক্লাসে যুক্ত হয়েছেন তারা সকলে কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? একটু ভাইয়া সকলে কমেন্ট করি তো ভাইয়া, যারা আমরা ক্লাসে যুক্ত হয়েছি তারা সকলে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি কিনা এবং দেখতে পাচ্ছি কিনা। একটু সকলে কমেন্ট করেন, যারা ক্লাসে যুক্ত হয়েছি তারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি কিনা এবং দেখতে পাচ্ছি কিনা সবাই। আচ্ছা, আমি একটু লাইভটা শেয়ার করে দিই। আপনারাও যারা ক্লাসে যুক্ত হয়েছেন তারা বন্ধুদেরকে লাইভটা একটু দ্রুত শেয়ার করে দেন এবং মেনশন করে দিবেন অবশ্যই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটু জাস্ট সময় দেন আমাকে, আমি লাইভটা একটু জাস্ট শেয়ার করে নিই, তারপর আপনাদের কমেন্ট পড়ছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি প্রায় 200 জনের কাছাকাছি যুক্ত হয়েছে। ওকে, ঠিক আছে। ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, সবাই একটু ভাই একটা করে লাইভটা শেয়ার করে দেন তো এবং মেনশন করে দেন। আজকে আমরা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে যে হিসাব বিজ্ঞান অংশটুকু আছে, আপনারা জানেন যে অ্যাকাউন্টিং এ গুচ্ছতে 35টা মার্ক থাকে। অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টে 35 35 70 মার্ক, দ্যাট মিনস 70% মার্ক এখানে থাকে। তো এটা একদিক থেকে যেমন সুবিধা, আরেক দিক থেকে অসুবিধা। ভাইয়া সুবিধাটা কি? সুবিধা হচ্ছে যারা আমরা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মোটামুটি ভালো পারি, মানে ভালো পারতে হবে, তাদের জন্য সুবিধা। আবার অনেকে আমরা অ্যাকাউন্টিংকে ভয় পাই, ম্যানেজমেন্ট আমরা পড়িনি, তাদের জন্য আবার অসুবিধা। ঠিক আছে? তো আমি জাস্ট একটু বলবো, আমি দেখতে পাচ্ছি 300 জনের মতো আমরা যুক্ত হয়ে গেছি। সবাই একটু লাইভটা শেয়ার এবং মেনশন করি। আজকে আমরা একটু কথা বলার ট্রাই করব ভাইয়া যে গুচ্ছর অ্যাকাউন্টিং প্রস্তুতিটা আমাদের কেমন হবে, গুচ্ছের প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে, শর্ট সিলেবাস পড়লেই হবে না ফুল সিলেবাস পড়লেই হবে, এই জায়গাটা আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল নলেজ সহ দেখানোর ট্রাই করব যে ভাইয়া শর্ট সিলেবাস পড়লে হচ্ছে না আমাকে ফুল সিলেবাস পড়তে হবে। ভাইয়া গুচ্ছতে কি 35-এ 35 পাওয়া যায়? উত্তর হচ্ছে ইয়েস ভাইয়া, যায়। আমাদের প্রতি বছর একাধিক স্টুডেন্ট 35-এ 35 পায়। গত বছর যেমন গুচ্ছে একটা প্রশ্নে ভুল ছিল, সেটাকে বাদ দিয়ে সর্বোচ্চ মার্ক উঠেছিল 34। আমাদের একাধিক স্টুডেন্ট 34-এ 34 পেয়েছে। বুঝতে পেরেছেন? তো গুচ্ছের খেলাটা হচ্ছে ভাইয়া আমাদের যেটা হবে, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে আমাদের এখানে অন্তত 35-35 হাজার 70 মার্ক থাকে। আপনি চাইলে ইজিলি এখান থেকে 60+ মার্ক ক্যারি করতে পারবেন। আর মোটামুটি যদি আমরা 70-এর মতো যদি মার্ক পাই তাহলে টপ ইউনিভার্সিটি গুলো পাবো, আর যদি না পাই তাহলে কিন্তু ভাইয়া পাবো না। ঠিক আছে? তো গুচ্ছের আমাকে শুধু চান্স পেলে হবে বিষয়টা এমন না। গুচ্ছে আমার প্রায় 2500-এর মতো সিট আছে, যেটা ওয়েটিং টানতে টানতে হয়তো 4000+ যাবে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমার হাতে যে টপ ইউনিভার্সিটি গুলো আছে, এই টপ ইউনিভার্সিটির সিট কিন্তু ভাইয়া খুবই লিমিটেড। হয়তো 1000-1200 বা সর্বোচ্চ গেলে 1500 গুচ্ছের টপ 4টা-5টা ইউনিভার্সিটিতে আমাদের জন্য সিট বরাদ্দ আছে। তো এটার জন্য কি করতে হবে? অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট তো পড়তে হবে, সেই সাথে সাথে আমার হাতে যেহেতু এখনো প্রায় 2 মাস বা প্রায় 50 দিনের মতো আমি হাতে সময় পাচ্ছি, বাংলা এবং ইংলিশটা আমাকে পড়তে হবে। কারণ এখানে 15-15-30-এর মধ্যে আমি যদি এখানে যদি 15 মার্কও তুলতে পারি, আর ওইদিকে 70-এর মধ্যে আমি যদি 60ও তুলতে পারি, তাহলে 75% মার্ক কিন্তু আমার হয়ে যাচ্ছে। প্লাস মাইনাস বাদ দিয়ে আমার 70% মার্ক কিন্তু আমার থাকছে। তো এই জায়গাতে অনেকে আপনাকে বলবে গুচ্ছ মানে কি, তুমি শুধু অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট পড়ো তাহলে হয়ে যাবে। ভাই, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট হয়তো আপনাকে চান্স দিবে, কিন্তু একটা ভালো ভার্সিটি পাইতে হইলে আপনার ওই বাংলা ইংলিশ ছাড়া কিন্তু ভালো ইউনিভার্সিটি পাবেন না। যেহেতু হাতে সময় আছে, আমি আপনাদেরকে বলবো A to Z আমাদেরকে সব করতে হবে, যেহেতু এখনো 50টা দিনের মতো সময় আছে আমাদের হাতে। তো এই 50 দিনে আমাদের যারা 50-50 পড়েছি তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, আর যারা তো আমরা এতদিন পড়াশোনা করেছি তাদের জন্য একটা ভালো সুযোগ আছে বলে আমি মনে করি। ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বলে দিলাম। প্রায় 500 জনের মতো আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা কষ্ট করে আরেকটু শেয়ার এবং মেনশন করব। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ আলোচনা হবে আমাদের গুচ্ছ নিয়ে ইনশাল্লাহ। এবং এই গুচ্ছের ফুল টাইম লাইনটা আমরা কিভাবে পড়াশোনা করব না করব ইত্যাদি জিনিসগুলো আপনাদের সামনে আমি প্রেজেন্ট করার ট্রাই করব। ঠিক আছে? আমরা আর একটু সবাইকে নিয়ে আসি। হ্যাঁ,
ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আমরা দেখছি অনেকে মেনশন করেছে, স্বাধীন আদাব বলেছে, নুসরাত মেনশন করেছে, জেরিন সালাম দিয়েছে। আচ্ছা, সবাই ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কাল থেকে কি 0 থেকে ক্লাস হবে? হ্যাঁ, কালকে থেকে 0 থেকে ক্লাস হবে ইনশাল্লাহ। ঠিক আছে, যেহেতু আমরা সময় পাচ্ছি, আমরা একেবারে 0 টু প্রশ্ন সলভিং একেবারে ক্লাস করব। যারা আমাদের গুচ্ছ ব্যাচে ভর্তি হয়েছেন, আপনাদেরকে 44টা আমরা ক্লাস দিব। এই 44টা ক্লাস আমরা ঈদের আগে শেষ করব, আমরা প্ল্যান রেডি করেছি। এবং এই 44টা পরীক্ষা দিতে পারবেন 44টা ক্লাসের উপরে। এছাড়াও স্পেশাল গুচ্ছ অনুরূপ মডেল টেস্ট প্লাস এই 44টা ক্লাসের পরেও ফাইনাল শর্ট ক্লাস পাবেন। বুঝতে পেরেছেন? গুচ্ছের জন্য আমরা কিন্তু একটা হেভি রকম একটা প্রিপারেশন তৈরি করেছি। অলরেডি আমাদের গুচ্ছ ব্যাচে প্রায় 400 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে এবং আগামীকাল পর্যন্ত আমাদের ক্লাস শুরু হবে। 2000 টাকার কোর্স 1500 টাকাতে ভর্তি হতে পারবেন ছাড়ে। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমরা ক্লাস না কথা না বলে আমরা একটু ক্লাসে চলে যাই। আমরা আজকে অ্যাকাউন্টিং নিয়ে মেনলি কথা বলবো। তো অ্যাকাউন্টিং নিয়ে কথা বলতে লেগে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার ট্রাই করব। শর্ট সিলেবাস পড়লে হবে না, ফুল সিলেবাস। 35 মার্ক, 35টা প্রশ্ন। অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার আছে 20 থেকে 22টা সব মিলে। চ্যাপ্টারের থেকে প্রশ্নের সংখ্যা বেশি। তো আমরা একটু দেখার ট্রাই করব যে আমাদের 24-25 সালে প্রশ্নের প্যাটার্ন কেমন ছিল এবং কি রকম প্রিপারেশন হলে অ্যাকাউন্টিংটা ভালো পারবো। দেখেন, প্রথমে আমি যে প্রশ্নটা পাচ্ছি, দেখেন একটু আমি দেখার ট্রাই করি। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে শুরু করলে ইনশাল্লাহ পারবেন। এবং আমি আরেকটা কথা বলি, জাহিদ যে গুচ্ছে দেখবেন যে 4th হয়েছে গুচ্ছে জিএসটি তে, সেকেন্ড টাইমার জাহিদ। প্রথমবার সে 10,000 কততম হয়েছিল গুচ্ছে? প্রথমবার। ওই যে আমার যা আরইউ পাওয়ার বুস্টার বই পড়েছেন, দেখবেন ওর নাম আছে ওখানে। হ্যাঁ, ও জাহিদ এবং জিএসটি পাওয়ার বুস্টার আসবে সামনের সপ্তাহে, ওখানে ওর নাম আছে। ও ডিরেক্টলি কাজ করেছে এর সাথে, আমাদের টিমের সাথে, রাজশাহী ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং এ পড়ছে। তো গুচ্ছে 4th হয়েছিল। সেকেন্ড টাইমার প্রথমবার সে পরীক্ষা দিয়ে 10,000 কততম হয়েছিল, এবার 4th হয়েছে সে। তো কেমনে সম্ভব হয়েছে? পড়াশোনা করেছে। প্রথমবার মনে হয় 1 না 2 পেয়েছিল ইংলিশে, দ্বিতীয়বার সে ইংলিশে 15তে 13 দশমিক কত যেন 25 না 75 বা সামথিং এরকম একটা মার্ক পেয়েছে। 13 পেয়েছে ইংলিশে, এটা মনে আছে। আজকে আমার সাথে একজন দেখা করতে আসলো, তুহিন, সেকেন্ড টাইমার, জয়পুরহাট থেকে দেখা করতে আসছিল। গতকালকেও দেখা করেছে, আজকেও অফিসে আসছিল। তো ওই ছেলেটা আবার রাজশাহী ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম হয়ে 6ষ্ঠ হয়েছে, সেকেন্ড টাইম। ঠিক আছে, গতবার চান্স পাইনি, গতবার চান্সই পাইনি, সে 6ষ্ঠ হয়েছে, সেকেন্ড টাইমার। তো তারা পারলে আপনারা পারবেন না কেন? চাইলেই সম্ভব ভাইয়া, শুধু চান্স না, টপ করতে পারবেন, কিন্তু পড়তে হবে, ওই একই কথা করতে হবে। ঠিক আছে? তো যাই হোক, দেখেন প্রথমে যে প্রশ্নটা দিয়েছে, দেখেন কোন ব্যয় সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করা হয় না। দেখেন ভালো করে দেখেন ভাইয়া, এটা কি শর্ট সিলেবাসের চ্যাপ্টার? উত্তর হচ্ছে না ভাইয়া, এটা হচ্ছে ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ। কি এটা? এটা হচ্ছে ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ, যেটা আপনার শর্ট সিলেবাসের বাইরে ছিল। দেখছেন? তাহলে বিসমিল্লাতে আমরা যে প্রশ্নটা পেলাম, সেটা কি শর্ট সিলেবাসের ভিতরে হইলো ভাইয়া? উত্তর হচ্ছে না, এটা শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে। দ্যাট মিন্স আমি উত্তর পেয়ে গেছি। আমাকে কি করতে হবে? গুচ্ছতে ভালো করতে হলে ফুল সিলেবাস পড়তে হবে ভাইয়া। ক্লিয়ার? এবং ফুল সিলেবাস পড়া কোনো ফ্যাক্টই হবে না ইনশাল্লাহ। আমরা প্রতিটা পরীক্ষার জন্য আমরা ফুল সিলেবাস পড়াইছি। ঠিক আছে? এবং পড়াবো। যে ব্যয় সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করা হয় না, তাকে আমরা বলি কি জানেন? তাকে আমরা বলি নিমজ্জিত ব্যয়। এই ব্যয়টা কোনো সিদ্ধান্ত গ্রহণে আমাদের কাজে আসে না। ঠিক আছে? তাহলে এই নিমজ্জিত ব্যয়ের আবার আরেক নাম আছে। হ্যাঁ, নিমজ্জিত ব্যয়, বা এটাকে আমরা ডুবন্ত ব্যয়ও বলি। কি ব্যয়? ডুবন্ত ব্যয়ও বলি। আর ইংরেজিতে একে বলা হচ্ছে সান কস্ট। কি কস্ট ভাইয়া? সান কস্ট। বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে সিদ্ধান্ত গ্রহণে কোন ব্যয় বিবেচিত হয় না? নিমজ্জিত ব্যয়। সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট, এটা কিন্তু আমাদের আবার সিদ্ধান্ত নিতে কাজে আসে। তাহলে সিদ্ধান্ত নিতে বিবেচিত হয় যদি বলে, তাহলে উত্তর কিন্তু হবে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। ঠিক আছে ভাইয়া? তাহলে এই জিনিসগুলো আমাদেরকে বেসিক বুঝতে হবে। ওকে? এবং এই চ্যাপ্টারটা থেকে গুচ্ছ প্রতি বছর প্রশ্ন করে, একাধিক প্রশ্ন করে, আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে? হ্যাঁ, জিএসটি ক্লাস পেড ব্যাচে শুরু হবে আগামীকাল থেকে। হ্যাঁ, আগামীকাল থেকে। দেখেন, অনুপার্জিত আয় কি নির্দেশ করে? আচ্ছা, এই যে অনুপার্জিত আয়, এই অনুপার্জিত আরেকটা আয়ের নাম হচ্ছে ভাইয়া অগ্রিম আয়, তাই না ভাইয়া? অনুপার্জিত আয়ের আরেকটা নাম কি? অগ্রিম আয়, যেটি একটি কি হিসাব? যেটি একটি চলতি দায় হিসাব। কি হিসাব ভাইয়া এটা বলেন তো? এটি হচ্ছে একটি চলতি দায় হিসাব। কি দায়? চলতি দায় হিসাব। মনে থাকবে? তাহলে অনুপার্জিত আয় কি হিসাব বলেন তো ভাইয়া? চলতি দায় হিসাব। তাহলে অনুপার্জিত আয় যেহেতু দায় হিসাব, দ্যাট মিন্স কি নির্দেশ করবে? দায় হ্রাস না, উত্তর হচ্ছে কি নির্দেশ করবে? দায় বৃদ্ধি নির্দেশ করবে, তাই না ভাইয়া? দায় হিসাব কি নির্দেশ করে? দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাই না? ক্রেডিট যেহেতু, সেজন্য নির্দেশ করে কি? দায় বৃদ্ধি। ওকে? হ্যাঁ, পড়াশোনা করলেই হবে, অসম্ভব কিছু না। পরে যাই, নিচের কোনটি মিশ্র ব্যয়? ভাইয়া দেখেন, এটাও কই থেকে আসছে বলেন তো? এটাও হচ্ছে ব্যয় ও ব্যয়ের শ্রেণী থেকে আসছে। দেখছেন?
এই যে ব্যয়ের চ্যাপ্টার, যদি আমরা এটা না পড়ে যাই তাহলে কি হবে? হবে না। এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে যখন এই ব্যয় ও ব্যয়ের শ্রেণীর যখন আমি ক্লাসটা করাবো, জাস্ট আমি এখান থেকে 4টা থেকে 5টা লাইন আপনাদেরকে পড়াবো, সম্পূর্ণ চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে এবং এখান থেকে আমরা মাস্ট প্রশ্ন কমন পাবো। ঠিক আছে? এই মিশ্র ব্যয়ের আরেকটা নাম হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। কি ব্যয় বলেছি ভাইয়া? আধা পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ যে ব্যয়ের অর্ধেক কি থাকে? পরিবর্তনশীল এবং অর্ধেক স্থায়ী থাকে, সেটা হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। তো আধা পরিবর্তনশীল ব্যয়ের আমরা দুইটা মাত্র উদাহরণ মনে রাখবো। কয়টা? দুইটা। একটা হচ্ছে বিদ্যুৎ খরচ। কি বলেছি ভাইয়া? একটা বলেছি আমরা বিদ্যুৎ খরচ, আরেকটা কি জানেন? আরেকটা হচ্ছে টেলিফোন বিল। এই দুইটা জাস্ট আমরা একটু কষ্ট করে মনে রাখবো। ঠিক আছে? এই দুইটা মনে রাখলে এর বাইরে কখনো পরীক্ষায় প্রশ্ন আসবে না। নিচের কোনটি মিশ্র ব্যয়? মিশ্র ব্যয়ের উদাহরণে কয়টা উদাহরণ মনে রাখবো? দুইটা। আপনাদের কি মনে পড়ে রাবির আগে ক্লাস নিয়েছিলাম, সেখানে পরিবর্তনশীল ব্যয়ের মাত্র 3টা উদাহরণ মনে রাখতে বলেছিলাম, যদি প্রশ্ন আসে এর মধ্যে আসবে। রাবিতে কি পেয়েছিলেন? নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? প্রত্যক্ষ কাঁচামাল কি ছিল? কি বলেছিলাম? প্রত্যক্ষ কাঁচামাল, মজুরি আর বিক্রয় কর্মীর কমিশন। এই 3টা জিনিস মনে রাখবেন। এসেছিল না? 100% দিয়েছিলাম না? পেরেছেন? বলেন। তাহলে এই যে দেখেন, তাহলে দেখি তো বিদ্যুৎ খরচ আর টেলিফোন বিল আছে কিনা। এই যে দেখেন বিদ্যুৎ খরচ আছে, আর কিচ্ছু দেখার দরকার নাই। মনে রাখবেন ভাড়া, যে কোনো ভাড়াই হবে স্থায়ী ব্যয়। ভাড়া, বেতন এগুলো কি ব্যয় ভাইয়া? স্থায়ী ব্যয়। এই যে মজুরি, হ্যাঁ, এই মজুরি কিন্তু আবার ভাইয়া পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে? ওই যে প্রত্যক্ষ মজুরি বললাম না, এটা কিন্তু পরিবর্তনশীল। অবচয়, অবচয়ও হচ্ছে স্থায়ী ব্যয়। মনে থাকবে অবচয় কোন ব্যয়? এটাও স্থায়ী ব্যয়। ওকে, আচ্ছা, পরে যাই আমরা দেখি। তাহলে আমরা আজকে বোঝার ট্রাই করবো অ্যাকচুয়ালি কোন কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। দেখেন, এই যে লেনদেনের উপরে হিসাব সমীকরণের প্রভাব থেকে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন আসছে। এখান থেকে অবশ্যই আমরা একটা থেকে দুইটা প্রশ্ন পাবো। ঠিক আছে? তাহলে আমরা দেখি কি বলছে। অগ্রিম বেতন প্রদান করা হলো 2000 টাকা, লেনদেন দ্বারা কি হবে? অগ্রিম বেতন প্রদান করেছি, তাই না? অগ্রিম বেতন কি হিসাব? সম্পদ হিসাব। অগ্রিম বেতন প্রদান করলে অগ্রিম বেতন নামক সম্পদ কি হবে? বৃদ্ধি পাবে। প্রদান করেছি, কি দিয়ে প্রদান করেছি? ভালোবাসা না টাকা দিয়ে? অবশ্যই নগদ টাকা দিয়ে। তার মানে নগদ নামক এটাও কি? এটাও হচ্ছে নগদ নামক সম্পদ কমে যাবে। একবার সম্পদ বাড়ছে, একবার সম্পদ কমে যাচ্ছে। তাহলে সম্পদ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব হ্রাস হবে না, ব্যয় বৃদ্ধি হবে না, দায় বৃদ্ধি হবে না। এই যে উত্তর হচ্ছে সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস। উত্তর ঘ নম্বর। বুঝতে পারছি ভাইয়া? তাহলে আমাদের সমীকরণের প্রভাবটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, রিপিট প্রশ্ন তো ভাইয়া সব জায়গায় আসে। ঢাকা ভার্সিটিতে আসছে, রাবিতে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, জগন্নাথে আসছে, সব জায়গায় আসছে ভাইয়া, সব জায়গায় আসবে। এটা গ্যারেন্টেড। আপনাকে 80 থেকে 90% প্রশ্ন আপনি রিপিট প্রশ্ন পাবেন, 20% প্রশ্ন আপনি নতুন প্রশ্ন পাবেন। এটা গ্যারেন্টেড, আমি আপনাকে বলে দিলাম। পরে যাই। কোনটি পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণ দলিল? দেখছেন, কোনো অংশ বাদ নাই, সব জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। গুচ্ছতে প্রতিটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। আমি লেনদেনের সমীকরণের প্রভাব দেখলাম, আমি দেখলাম কি ব্যয় ব্যয়ের শ্রেণী দেখলাম, আমি দেখলাম হিসাবের প্রকারভেদ দেখলাম, আমি আবার কি দেখছি? এই যে দলিল, লেনদেনের যে দলিল সেটাও দেখছি। তাহলে ক্রয় বিক্রয়ের প্রমাণ দলিলের নাম কি বলেন তো ভাইয়া? আপনি যে কিনেছেন, বিক্রি করেছেন, সেটা প্রমাণ কি দেখে পাবেন? চালান বা ইনভয়েস বলতে পারি আমরা, ইংলিশে কি বলতে পারি? ইনভয়েস বলতে পারি, তাই না? তাহলে পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণ দলিল হচ্ছে চালান। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। হ্যাঁ, পরে যাই। কোন দাখিলাটি নগদান বইতে লেখা হয় না? দেখছেন, নগদান বই থেকেও পরীক্ষায় প্রশ্ন আসছে। তাহলে নগদান বইতে নগদ বার্তা তো অবশ্যই লিখবো, তাহলে এটা উত্তর হবে না। নগদ প্রাপ্তি লিখবো, উত্তর হবে না। নগদ প্রদান লিখবো, এটা উত্তর হবে না। তাহলে উত্তর হবে কি ভাইয়া? কারবারি বার্তা। আমরা কি জানি? আমরা জানি কারবারি বার্তা কোথাও লিপিবদ্ধ হয় না। কারবারি বার্তা কোথাও লিপিবদ্ধ হয় না, কিন্তু একটা জায়গায় খালি লিপিবদ্ধ হয়। কেন? বাদ দেওয়ার জন্য। সেটা কোথায় জানেন? কারবারি বার্তা কিন্তু চালানে লিপিবদ্ধ হয়, চালান থেকে মাইনাস করে দেখাতে হয়। মনে থাকবে? তাহলে এখানে কি বলছে? কোন দাখিলাটি নগদান বইতে লেখা হয় না? উত্তর হচ্ছে কারবারি বার্তা। নগদ বার্তা কিন্তু আমরা লিখি, তাই না ভাইয়া? এই যে প্রদত্ত বার্তা আর প্রাপ্ত বার্তা কি নগদান বইতে লিখি না? লিখি কিন্তু ভাইয়া, তাই না? কিন্তু কারবারি বার্তাকে আমরা লিখি না। তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে এটা। পরে যাই। এই যে 7 নম্বর প্রশ্ন।
বিক্রয়ের পরিমাণ 16,800 টাকা হয় এবং ক্রয় মূল্যের উপরে মুনাফার হার 12% হয়। কত পার্সেন্ট? 12%। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা হবে ভাইয়া? এতদিন তো আমরা অঙ্ক করে আসছি, 20% ছিল, 25% ছিল, 33.33% ছিল, 50% ছিল, এগুলো দিয়ে অঙ্ক করেছি, তাই না ভাইয়া? এগুলো আমরা একটা মুখস্থ করেছি, ক্রয় মূল্যের উপর এত হলে বিক্রি মূল্যের উপর এত। কিন্তু এখানে দিয়েছে কত পার্সেন্ট? এখানে কিন্তু ভাই দিয়েছে 12%। তাহলে 12% যদি দেয় তাহলে মুখস্থ নলেজে কি অঙ্ক করতে পারবো? উত্তর হচ্ছে মুখস্থ নলেজে অঙ্ক করা যাবে না। তাহলে কি করব? তাহলে দেখেন, এটা আমি করা শিখাই। ক্রয় মূল্যের ওপর মুনাফার হার 12%। ভাইয়া এটা তো জানেন যে ক্রয় মূল্য যে জিনিস, বিক্রিত পণ্যের ব্যয়ও সেই জিনিস, একই জিনিস। ক্রয় মূল্যেরই আরেকটা নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, মনে থাকবে? তাহলে ক্রয় মূল্যের উপরে মুনাফার হার 12%, যার উপরে পার্সেন্টেজ দেওয়া থাকে তার মান 100। তার মানে এখানে ক্রয় মূল্যের মান কত হবে? 100 হবে। মুনাফার হার 12%, দ্যাট মিনস এখানে আমার কি মুনাফা হবে 12। তাহলে আমরা কি জানি বলেন তো? ক্রয় মূল্যের সাথে মুনাফাকে যোগ করলে আমরা কি পাবো? বিক্রয় মূল্য পাবো। এই কাজটুকু একটু রাফে করে নিতে হবে, আর আপনি করতে করতে যখন অ্যাডজাস্ট হয়ে যাবেন মুখে মুখে এটা করতে পারবেন, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 112। এখন এই যে বিক্রয় মূল্য 112 সমান কত টাকা দেয়া আছে প্রশ্নে? দেখেন তো, 16,800 টাকা দেয়া আছে, আছে না? এই যে 16,800 লিখেছেন। এখন দেখেন, বিক্রয় মূল্য 112 সমান কত? 16,800। এটা হচ্ছে টাকা আর এটা হচ্ছে পার্সেন্টেজে। এখন এই বিক্রয় মূল্যকে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ দিয়ে ভাগ দিব। 16,800 কে 112 দিয়ে ভাগ দিব। দিয়েছেন ভাইয়া? প্রশ্নে কি বলেছে? বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা। এই বিক্রিত পণ্যের ব্যয়ের মান দিয়ে গুণ দিব, যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলেছে। ভাইয়া এই যে ক্রয় মূল্যের আরেকটা নামই কি? বিক্রিত পণ্যের ব্যয় না? তাহলে এটার মান কত? 100 না? তাহলে এখানে গুণ দিব আমি 100 দিয়ে। তাহলে কিসের মান বের হবে? তাহলে এই ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয়ের মান বের হবে। ভাইয়া এখানে যদি বলতো মুনাফা কত, তাহলে এটাকে আমি গুণ দিতাম কি দিয়ে জানেন? 12 দিয়ে গুণ দিতাম, তাহলে আমি মুনাফার মান পেতাম। কি বোঝাতে পেরেছি ভাইয়া? এখন আমরা একটু কাটাকাটি করি দেখি। 2 দিয়ে কাটি, তাহলে এখানে 50 বার যায়। 2 দিয়ে কাটলে কয়বার যায় বলেন তো? 56 দুগুণে 112, ঠিক আছে? এবার দেখেন, 56 দিয়ে আপনি 3 বার যদি দেন তাহলে 168 হয়। 3 56 গুণ করেন, দেখেন 168। শূন্য আছে কয়টা? 2টা। এবার আপনি দেখেন, এখানে 3 আছে, এখানে 5 আছে। 3 5 কত? 15। শূন্য আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে এই যে 3টা শূন্য বসাই দেন, তাহলে কত হইল উত্তর? 15,000 টাকা। এই যে দেখেন 15,000 টাকা আমার উত্তর। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? এই আমরা কি সকলে ক্লিয়ার? একটু বলি তো ভাইয়া, বোঝা গেছে জিনিসটা? তাহলে এখানে যদি সেম কাহিনীতে আমাকে বলতো মুনাফা কত, তাহলে এখানে 100 দিয়ে গুণ না দিয়ে আমি কত দিয়ে গুণ দিতাম? 12 দিয়ে গুণ দিতাম। তাহলে আমি কিসের মান পেতাম? মুনাফার মান পেতাম। যে কোনো ভাবে ভাইয়া পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমরা কি সকলে বুঝতে পারছি ভাইয়া? তাহলে আমরা এখানে কি দেখলাম ভাইয়া? আমরা এখানে দেখলাম, হ্যাঁ একেবারে বেসিক থেকে শুরু করব। আরেকটা কথা বলি, আমরা রমজানের আগে পর্যন্ত প্রতিদিন 2টা করে ক্লাস নিব এবং মাঝখানে নির্বাচনের জন্য ছুটি থাকবে। রমজানের আগে পর্যন্ত আমরা প্রতিদিন 2টা করে ক্লাস রেখেছি। আর রমজান মাস যেহেতু আমাদের আসছে 18 তারিখ বা 19 তারিখ থেকে, এই রমজান মাসে কিন্তু আমরা প্রতিদিন আপনাদের জন্য একটা করে ক্লাস রেখেছি। বুঝতে পেরেছেন? যাতে রোজা থেকে নিজের পড়াশোনা করে ক্লাস করে যাতে সুন্দর মতো দিনটা পার করতে পারি, ঠিক আছে? ইবাদত করে যাতে পার করতে পারি, সে কারণে রমজান মাসে আমরা আপনাদেরকে চাপ কম দিব। রমজানের আগে আমরা 2টা করে ক্লাস করব। বুঝতে পেরেছেন? এইভাবে রুটিনটা সাজানো হয়েছে এবং পেড ব্যাচে অলরেডি আপনাদের 17 তারিখ অর্থাৎ যেদিন তারাবি হবে তার আগের দিন পর্যন্ত রুটিন দিয়ে দেওয়া আছে। ওকে, এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমরা দেখতে পেলাম কি, এই যে মুনাফার হার সংক্রান্ত যে পাঠটুকু আছে, বিক্রিত পণ্যের ব্যয় থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে, এটা আমরা দেখলাম। নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয়? মুনাফা জাতীয় ব্যয় কি? যে ব্যয়টা 1 বছরের মধ্যে বারবার হয়, অর্থাৎ প্রতি বছর হয়, নিয়মিত হয়, সেটা মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা একটু পড়ি। যন্ত্রপাতি ক্রয় মূল্য, ভাইয়া স্থায়ী সম্পদ না? স্থায়ী সম্পদ কিনলে এটা সবসময় মূলধন জাতীয়, মনে রাখবেন কি? মূলধন জাতীয়। তাহলে এটা উত্তর হবে না। যন্ত্রপাতির বীমা খরচ, এই যে দেখেন বীমা খরচ, ভাইয়া বীমা খরচ প্রতি বছর দিতে হয় না? এই বীমা খরচ আমরা প্রতি বছর দিই, দ্যাট মিনস এই বীমা খরচ হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। উত্তর খ। যন্ত্রপাতির আমদানি শুল্ক, ভাইয়া যন্ত্রপাতি আপনি যখন কিনবেন তখনই আমদানি শুল্ক দিবেন। তো যন্ত্রপাতি কি আমি প্রতি বছর বারবার কিনবো? উত্তর হচ্ছে না। তার মানে এই যন্ত্রপাতির আমদানি শুল্কটা হচ্ছে ভাইয়া মূলধন জাতীয় ব্যয়। কি ব্যয় ভাইয়া? মূলধন জাতীয়। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, ভাইয়া যন্ত্রপাতি বসাবেন কি আপনি বছরে বারবার? প্রতি বছর কি যন্ত্রপাতি বসাইতে থাকবেন? উত্তর হচ্ছে না। যন্ত্রপাতি যখন কিনবো তখন বসাবো, দ্যাট মিনস এই যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়টাও হবে আমাদের কি? মূলধন জাতীয়। ওকে, এছাড়া আমাদেরকে মনে রাখতে হবে ভাইয়া, দেখেন
ক্রয় মূল্য, আমদানি শুল্ক, সংস্থাপন ব্যয়, মূলধন জাতীয়। এছাড়া আপনাকে মনে রাখতে হবে যন্ত্রপাতি ক্রয়ের ভ্যাট। কি বলেছি? যন্ত্রপাতি ক্রয় ভ্যাট। এই যন্ত্রপাতির ক্রয়ের ভ্যাটের যে খরচটা, এটাও কিন্তু ভাইয়া কি ব্যয় হবে? এটাও কিন্তু মূলধন জাতীয় ব্যয় হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, মেরামত ব্যয়। কি ব্যয় বলেছি ভাইয়া? মেরামত ব্যয়। এই মেরামত ব্যয়টা কিন্তু ভাইয়া মুনাফা জাতীয় ব্যয় হবে। তারপর আমি যদি বলি অবচয় ভাইয়া, এই অবচয়টাও কিন্তু আমাদের কি ব্যয় হবে? এই অবচয়টাও কিন্তু আমাদের মুনাফা জাতীয় ব্যয় হবে। মনে থাকবে? তাহলে যন্ত্রপাতির মেরামত ব্যয়, যন্ত্রপাতির অবচয়, যন্ত্রপাতির বীমা খরচ, এগুলো কিসের উদাহরণ? এগুলো মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ। ভাইয়া এই তিনটা উদাহরণের নাম লিখলাম না, এর বাইরে পরীক্ষায় প্রশ্ন ইনশাল্লাহ হবে না। ক্লিয়ার? বোঝা গেছে? পেজে নক দিন, যারা অ্যাডমিট হবেন পেজে নক দিবেন। দেখেন এই যে 9 নম্বর প্রশ্নটা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 11-12 সালের প্রশ্ন। এটা হুবহু জিএসটি তে আসছে এবং আমার যে 105 এমসিকিউ আছে এখানে হুবহু কমন পাওয়া গেছে। এটা দেখেন, XYZ কোম্পানি 1 লাখ টাকা ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করলো। শেয়ার ইস্যু করেছি কেন ভাইয়া? ঋণ পরিশোধের জন্য। ভাইয়া ঋণ পরিশোধ করলে ঋণ নামক দায় কি হবে বলেন তো? ঋণ পরিশোধ করলে ঋণ নামক দায় কি হয়ে যাবে? কমে যাবে। এখন দায় পরিশোধ করেছি কেন ভাইয়া? শেয়ার ইস্যু করার জন্য। মনে রাখবেন ভাইয়া, একটা কথা আমি বলি, দুনিয়াতে যত প্রকার শেয়ারই আছে কেনা না মানে থাকুক না কেন, শেয়ার ইস্যু করা হয় কেন? মূলধন সংগ্রহের জন্য। শেয়ার ইস্যু করলে শেয়ার মূলধন বেড়ে যাবে। সেটা রাইট শেয়ার হোক, সাধারণ শেয়ার হোক, বোনাস শেয়ার হোক, অগ্রাধিকার শেয়ার হোক, এনিথিং, যে কোনো শেয়ার আমরা ইস্যু করি কেন? মূলধন সংগ্রহের জন্য। তাহলে এখানে কেন? ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করলাম। ঋণ পরিশোধ করলে দায় কমে গেল, শেয়ার ইস্যু করলে কি হবে? শেয়ার মূলধন বেড়ে যাবে। কি বেড়ে যাবে? শেয়ার মূলধন বেড়ে যাবে, তাই না? আর শেয়ার মূলধন বাড়া মানে কি? মালিকানা সত্ত্ব বাড়া। তাহলে উত্তর কি হবে? দায় হ্রাস, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। সম্পদ আসবে না, সম্পদ আসবে না, দায় বৃদ্ধি, দায় হ্রাস আসবে না, মালিকানা সত্ত্ব বৃদ্ধি, দায় হ্রাস। দিস ইজ আওয়ার অ্যান্সার, ঘ। ক্লিয়ার? ঠিক আছে, ওকে, পরে যাই আমরা। দেখেন পরে আমাদের 10 নম্বরে বলেছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের সময় ব্যাংক বইয়ের জের, কোন বইয়ের জের? ব্যাংক বইয়ের জের হতে নিম্নোক্ত কোনটি বিয়োগ করব? দেখবেন দুইটা কথা মনে রাখবেন, একটা কমন পাবেন। দেখেন ব্যাংক জের, এই ব্যাংক জেরের সাথে আমরা যোগ করব। কি করব? যোগ করব। কাকে যোগ করব? ট্রানজিটে জমা। কাকে ভাইয়া? এই যে ট্রানজিটে জমা বা পথে জমা। বুঝতে পেরেছেন? এটা বাংলা করলে হয় পথে জমা। এটাকে যোগ করব। আর ব্যাংক থেকে বিয়োগ করব কাকে বলে জানেন? এই ব্যাংক জের থেকে আমরা বিয়োগ করব কাকে? এই বিয়োগ করব হচ্ছে আমরা বকেয়া চেককে। কাকে বিয়োগ করব ভাইয়া? বকেয়া চেক। এই দুইটা জিনিস মনে রাখলে একটা প্রশ্ন কমন পাবেন। বুঝছে? যান ফাঁস করে দিলাম। এই যে 100% আজকে দিয়ে দিলাম। 100% দিয়েছিলাম আমার আবিতে, কমন আসছিল ওগুলো? বলেন তো কে রিলেট করতে পারেন? এখনো আছে, দেখেন পেজে পোস্ট করেছি, যেগুলো 100% দিয়েছি পেজে এখনো পোস্ট আছে, পরীক্ষার আগে যে ক্লাস নিয়েছিলাম। তাহলে ব্যাংক জেরের সাথে যোগ করব বললে উত্তর কি হবে? ট্রানজিটে জমা। আর বিয়োগ করব বললে উত্তর কি হবে? বকেয়া চেক। কোনটা আসছে? বিয়োগ করব, তাহলে উত্তর কি? বকেয়া চেক। এগুলো আমরা যারা বুঝি না তাদেরকে আমি বুঝাই দিব। প্রথম অ্যাকাউন্টিং ক্লাসই রাখা হয়েছে ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে, কারণ ব্যাংক সমন্বয় বিবরণী থেকে আমাদের গুচ্ছে 1 মার্ক না হলে 2 মার্ক কমন আসে প্রতিবার। আচ্ছা, এই যে যারা কোর্স নিয়ে কথা বলছিলাম, আমি একটু বলে দিই, অনেকের কাছে ইনফরমেশন নিউজটা যায় না। এই যে আমাদের যে কোর্সটা আছে, এখানে আপনাদের 44টা লাইভ ক্লাস পাবেন, 4টা সাবজেক্টে 44টা লাইভ ক্লাস পাবেন। শুধু তাই না, আপনার ইচ্ছা হচ্ছে ভাইয়া আমি আরো ডিটেল ক্লাস করতে চাই, আমাদের আগের ব্যাচে হয়ে যাওয়া 300+ রেকর্ডেড ক্লাসের অ্যাক্সেস পাবেন। এটা আপনি গুচ্ছ পরীক্ষা পর্যন্ত আপনি করতে পারবেন, যখন খুশি যে ক্লাসের খুশি করতে পারবেন। আমাদের এতদিন হয়ে যাওয়া যত এক্সাম আপনি সব দিতে পারবেন। বুঝতে পেরেছেন? এছাড়াও 44টা, এই 44টার উপরে 44টা এক্সাম দিতে পারবেন আপনি। একেবারে শেষ পর্যন্ত জিএসটি মডেল টেস্ট আপনি দিতে পারবেন। ঠিক আছে? এই এভরিথিং। আমাদের কোর্স ফি 2000 ছিল, 5 ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল পর্যন্ত কোর্স ফি রাখা হয়েছে। 1500 টাকায় ভর্তি হতে পারবেন। অলরেডি এই ব্যাচের সাথে আমাদের প্রায় 400-র কাছাকাছি অলরেডি যুক্ত হয়ে গেছে ছেলেমেয়ে, প্রতিনিয়ত যুক্ত হচ্ছে। আগামীকাল পর্যন্ত 1500 টাকায় ভর্তি হতে পারবেন। আগামীকাল কিন্তু আপনাদের ক্লাস আছে, বুঝতে পেরেছেন? আগামীকাল থেকে কিন্তু ক্লাস, তো দ্রুত ভর্তি হয়ে যাওয়ার ট্রাই করবেন। ভর্তি হতে পেজে নক দিলেই হবে আমাদের। ওকে, পরে যাই। এই যে রুটিনটাও আমি দেখাই দিই। দেখেন এই যে আগামীকাল 5 তারিখ, দেখছেন? এই যে ম্যানেজমেন্ট ক্লাস আপনাদের সম্রাট স্যার নিবে কখন? সকাল 11টায়। এই যে আমি বললাম না, রমজানের আগে পর্যন্ত আমরা প্রতিদিন 2টা করে ক্লাস রেখেছি। একটা সকাল 11টায় ক্লাস করবেন, ম্যানেজমেন্ট পড়ে শেষ করে দিবেন। রাত 9টায় আমির স্যার
আপনাদের ক্লাস নেবে কি ইংলিশ। 6 তারিখে আবার ক্লাস একটাই আছে, বাংলা ক্লাস আপনাদের হাসনাত স্যার 7টায় নিবে। 7 তারিখে যান, 7 তারিখে আবার সম্রাট স্যারের ক্লাস আছে সকাল 11টায়, আর অ্যাকাউন্টিং ক্লাস আমি নিব হচ্ছে 7 তারিখে, এই যে 7টায়। এইভাবে আপনাদের ক্লাস দেখেন, এখানে 17 তারিখ পর্যন্ত দেয়া আছে, এবং 9 তারিখে হয়ে কিন্তু আপনাদের 13 তারিখ পর্যন্ত, 9 থেকে 13 কিন্তু নির্বাচনের ছুটি দিয়েছি আমরা, ঠিক আছে? তো নির্বাচনে তো আপনারা ভোট দিবেন কিনা জানি না, ভোটার হয়েছেন কিনা, আপনারা ছুটির মধ্যে পড়াশোনা চালাই যাবেন, ঠিক আছে? এটা রুটিন পেড ব্যাচে দেওয়া আছে। পরে যাই আমরা, এরপরে যাই দেখি। এখানে বলছে আইপিও এর পূর্ণরূপ কি? ইনিশিয়াল পাবলিক অফারিং। কি বলেছি? ইনিশিয়াল পাবলিক অফারিং। হ্যাঁ, ইনিশিয়াল পাবলিক অফারিং, এই যে আইপিও। উত্তর পেয়ে গেছি ভাই, এটা কি? আচ্ছা, সাউন্ড কি এখন শোনা যাচ্ছে? এখন কি শুনতে পাচ্ছেন সাউন্ড? একটু বলেন তো সাউন্ড আছে কিনা এখন। সরি, এখন কি ক্লিয়ার আছে সাউন্ড? একটু বলেন তো সাউন্ডের আবার কি হইলো। আচ্ছা, সাউন্ড কি এখন শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, সরি, ওটা মানে চার্জ শেষ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, এই প্রশ্নটা গত বছর আসছিল, এটা সঠিক উত্তর ছিল না। এখানে আমাদেরকে বলেছে মুখ্য ব্যয় কত টাকা। তো মুখ্য ব্যয় মানে আমরা কি জানি? সকল প্রত্যক্ষ খরচের সমষ্টিকে মুখ্য ব্যয় বলি, তাই না? যেমন কতটুকু আমার কাঁচামাল ব্যবহার হয়েছে, যতটুকু কাঁচামাল ব্যবহার হয় সেটাকে আমরা প্রত্যক্ষ কাঁচামাল বলি, সেটা কত আছে? 60,000 টাকা। প্রত্যক্ষ মজুরি কত আছে? 1,20,000 টাকা। আর কি আছে দেখি তো? পরোক্ষ মজুরি, পরোক্ষ কোনো জিনিস মুখ্য ব্যয়ে আসে না। অন্যান্য প্রত্যক্ষ খরচ 30,000 টাকা। তাহলে এই 30,000 টাকাকে আমি এখানে নিব, যোগ করি তো ভাইয়া কত হয়? 2,10,000 টাকা, তাই না? অর্থাৎ আমার মুখ্য ব্যয়ের পরিমাণ কত বলেন তো? এই মুখ্য ব্যয় হচ্ছে আমার 2,10,000 টাকা। দেখেন, এই 2,10,000 টাকা অপশনে আমাদের নাই। তো এমন কেসে আমরা কি করব? এই প্রশ্ন আমাদের দাগানোরই দরকার নাই, ঠিক আছে? তো গতবার কি করেছে গুচ্ছ? অনেকে প্রশ্ন করেন না ভাইয়া, সঠিক উত্তর না থাকলে কি করে? অটোমেটিক্যালি মার্ক দিবে? উত্তর হচ্ছে না, এটা বাদেই তারা মার্কিং করেছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই প্রশ্নটাকেই তারা বাদ দিয়ে দিয়েছে। 34-এর মধ্যে মার্ক করেছে অ্যাকাউন্টিং। তো আমাদের একাধিক স্টুডেন্ট 34-এ 34 পেয়েছে গত বছর। ওকে, এরপরে যাই। এরপরে আমাদের দেখেন কি বলেছে, চাঁদার অঙ্ক। এই যে দেখছেন, আমরা কি দেখতে পাচ্ছি? চাঁদা কি আমাদের ছিল সিলেবাসে? ছিল না। অব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে প্রশ্ন আসছে, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে প্রশ্ন আসছে। বোঝা আপনাদের জন্য জরুরি। পরীক্ষায় প্রশ্ন কোথায় থেকে হবে এটা বোঝা জরুরি। কিছু ছেলে মেয়ে আমরা গুরুত্ব দিই না, যে শর্ট সিলেবাস পড়ে গেছে এর মধ্যে হয়ে যাবে। কিন্তু ভাই, গুচ্ছের যে ছেলেটা চান্স পাবে, সেই ছেলে ভাই 35-এ 35 টার্গেট করে পরীক্ষা দিবে। এখন আপনি যদি একটা চ্যাপ্টার বাদ দিয়ে দেন, তাহলে 35-এ 35 পাওয়া তো হবে না আপনার। সব চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে না। দেখেন, চাঁদা প্রাপ্তি দেয়া আছে, কত দেয়া আছে? প্রাপ্তি দেয়া আছে আমাদের কত? 50,000 টাকা। আপনাকে বলেছে আয় ব্যয় বিবরণীতে চাঁদা বাবদ কত টাকা দেখাবো, অর্থাৎ চাঁদা আয় নির্ণয় করতে বলছে। তাহলে প্রাপ্তি থেকে চাঁদা আয় নির্ণয় করার সময় আমরা একটা ফর্মুলা ফলো করব। কোনো সূত্র মুখস্থ করার দরকার নাই।
টাকাটা যদি এই বছরের সাথে সম্পর্কিত হয় যোগ করব, এই বছরের সাথে সম্পর্কিত না হলে বিয়োগ করব। ঠিক আছে, তাহলে দেখি। যার মধ্যে বিগত বছর মানে কি এবছরের সাথে সম্পর্কিত, উত্তর হচ্ছে না। দ্যাট মিন্স কি করব, এটা বিয়োগ করব। কত টাকা? 5,000 টাকা। পরবর্তী বছরের, ভাইয়া পরবর্তী বছর মানে কি এবছরের সাথে সম্পর্কিত, উত্তর হচ্ছে না। দ্যাট মিন্স কি করব, বিয়োগ করব। কত? 7,500। চলতি বছরের অনাদায়ী হলে, কোন বছর? চলতি বছর। চলতি বছরের অনাদায়ী, চলতি বছরের অনাদায়ী মানে এই বছর, এই বছর, তাই না ভাইয়া? তাহলে এই বছরের সাথে সম্পর্কিত হলে কি করব, যোগ করব। কত টাকা? 9,000 টাকা। এই যে অঙ্ক শেষ। তাহলে 45 থেকে 7,500 বাদ দেন, কত থাকে? 37,500। এর সাথে 9,000 যোগ করেন, 37 আর 9 কত হয়? 46,500 টাকা। এটা হয় না ভাইয়া? তাহলে এটাই হচ্ছে আমাদের চাঁদা বাবদ আয় হিসাবে আয় বিবরণীতে আমরা দেখাবো, আয় ব্যয় বিবরণীতে। বুঝতে পেরেছি সবাই? বলেন তো, ক্লিয়ার? পরে যাই। এরপর আমাদের দেখেন কি বলেছে, এই যে দেখেন, এটাও আমাদের শর্ট সিলেবাসের বাইরে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান যে চ্যাপ্টারটা আছে আমাদের, আছে না? এই ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান থেকে আমাদের এই পরীক্ষায় প্রশ্নটা আসছে। কি বলেছে? একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, এখন কন্ট্রিবিউশন মার্জিন 40 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 15 টাকা হলে একক প্রতি বিক্রয় মূল্য কত? কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রান্ত কাকে বলে জানেন? কন্ট্রিবিউশন মার্জিন ইংরেজি সংক্ষেপে আমরা বলি সিএম, কন্ট্রিবিউশন মার্জিন বাংলায় আমরা একে বলি অনুদান প্রান্ত। কি বলি আমরা ভাইয়া? অনুদান প্রান্ত বলি। ঠিক আছে, এটা কাকে বলে জানেন? দেখেন, এই কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম সমান আমরা বলি বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়কে বাদ দিই। কাকে বাদ দিব? বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়ের টাকাটা বাদ দিলে যা অবশিষ্ট থাকে সেটাকে আমরা বলি কন্ট্রিবিউশন মার্জিন। মনে থাকবে? তাহলে এখন আমরা যদি বিক্রয় বের করতে চাই, কি বের করব ভাইয়া? আমরা এখন বিক্রয় বের করব, তাই না? তাহলে বিক্রয় সমান কি আমরা লিখতে পারি না এরকম ভাবে, সিএম প্লাস পরিবর্তনশীল ব্যয়, এটা লিখতে পারি না? এটা তো বের করতে বলছে, তাই না, যে বিক্রয় মূল্য কত। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন আছে কত? 40 টাকা, প্লাস পরিবর্তনশীল ব্যয় আছে কত? 15 টাকা। তাহলে সমান কত হবে ভাইয়া? 55 টাকা। দেখছেন? তাহলে বিক্রয়ের পরিমাণ কত ভাইয়া? 55 টাকা। বোঝা গেছে? তাহলে আমাদের এই যে অনুদান প্রান্ত, এটা কাকে বলে? সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রান্ত কি? বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়ের টাকা বাদ দিলে যেটা পাবো তার নামই হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। মনে থাকবে? ক্লিয়ার? হ্যাঁ, গতবারে যে 32.50 পেয়েছে একজন, কমেন্ট করেছে। আমাদের এবার টার্গেট, গতবার আমাদের গুচ্ছ ব্যাচ থেকে 454 জন সর্বলাস্ট, পরে আরো হয়তো ওয়েটিং থেকে ভর্তি হয়েছিল মনে হয়, জানি না। গতবার আমাদের গুচ্ছ ব্যাচ থেকে 454 জন চান্স পেয়েছিল, বুঝতে পেরেছেন? পরে আরো অনেকে ভর্তি হয়েছে, আর হিসাব রাখা হয়নি। তো এবার আমাদের টার্গেট নিয়েছে ইনশাল্লাহ 500 প্লাস। হ্যাঁ, 500 প্লাস আমাদের গুচ্ছ ব্যাচ থেকে চান্স পাবে, এটা আমাদের টার্গেট। আল্লাহ ভরসা, দেখা যাক। বিক্রয় মূল্যের উপরে মুনাফার হার 25% হলে ক্রয় মূল্যের উপরে হার কত? দেখেন, এটা আমাদের মুখস্থ একটা ফরম্যাট আছে না? কিন্তু আমরা সবাই জানি বিক্রয় মূল্যের উপরে মুনাফার হার কি হয়? বিক্রয় মূল্যের উপরে কম হয়। ক্রয় মূল্যের উপরে কি হয়? বেশি হয়। এখন 25-এর বেশিটা কত বলেন তো? 25-এর বেশি হচ্ছে 33.33%। এটা যাদের মুখস্থ আছে উত্তর হয়ে যাচ্ছে খ। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন করেছিল, মনে আছে? কি দিয়েছিল? 75% দিয়ে দিয়েছিল না? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করেছে এবার বিক্রয় মূল্যের উপরে 75% হলে ক্রয় মূল্যের উপরে কত? তাহলে এটা কিভাবে বের করবো ভাইয়া? 75% দিয়ে তো আমরা কিছু মুখস্থ করিনি, করিনি। তাহলে যে কোনো পার্সেন্টেজ দিয়ে যদি আমাদেরকে বের করতে বলে তাহলে কি করে বের করব আমরা একটু দেখি। দেখেন, ধরেন এই যে বলেছে আমাদের, ধরেন এখানে বলেছে 75%, তাহলে বিক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট? 75%। যার উপরে পার্সেন্টেজ থাকে তার মান 100 হয়েছে। মুনাফা কত বলেন তো ভাইয়া? মুনাফা হচ্ছে 75% ধরে আমরা করি, 75। তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে বলেন তো ভাইয়া দেখি? ক্রয় মূল্য বের করতে হলে মুনাফাকে বাদ দিতে হয় বিক্রয় থেকে, তাহলে 25। এখন আমাকে বলেছে ক্রয় মূল্যের ওপর মুনাফার হার কত। দেখেন কি বলেছে, ক্রয় মূল্যের ওপর মুনাফা। তাহলে ওপরে কে থাকবে? ওপরে থাকবে মুনাফা। কার ওপর? ক্রয় মূল্যের ওপর। ভাইয়া দেখেন তো, ক্রয় মূল্যের ওপর কি মুনাফা হয়েছে?
এবার কি বলেছে হার কত, তাহলে গুণ দিব কত দিয়ে, 100 দিয়ে। দেখেন তো ক্রয় মূল্য তার উপর মুনাফা, 100 দিয়ে গুণ দিলাম হার, তাহলে করি তো। মুনাফা কত 75, ক্রয় মূল্য কত ভাইয়া 25, গুণন কত 100, তাহলে 3 25 75, 3 দিয়ে 100 কে গুণ করলে কত, তাহলে উত্তর হবে 300%। এই যে দেখেন, দেখছেন আসছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিয়েছি আমরা, তাহলে এটার উত্তর কিন্তু হয়তো কত পার্সেন্ট, 300%। বুঝছেন ভাইয়া, বুঝছেন? এই বুঝতে পেরেছেন? তাহলে আমাদের যে কোনো পার্সেন্টেজ দিয়ে যদি দেয়, আমাদের মুখস্থর বাইরে কোনো পার্সেন্টেজ চলে আসছে, ঠিক আছে 40% দিয়ে দিয়েছে, আমরা কি এই করে বের করতে পারবো? যার উপরে পার্সেন্টেজ দেয়া থাকবে, কার উপর, বিক্রয় মূল্যের উপর, তাহলে আমার বিক্রয় মূল্যের মান কত 100, মুনাফা কত 75%, তার মানে মুনাফা 75, বলেছে ক্রয় মূল্যের উপর কত, তাহলে ক্রয় মূল্যের মানটা বের করে নি। ক্রয় মূল্য কি করে বের করে ভাইয়া, বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে ক্রয় মূল্য পাওয়া যায়। তাহলে এবার প্রশ্নের মতে চলে আসেন, ক্রয় মূল্যের ওপর মুনাফা, এই যে ওপরে মুনাফা, কার উপর, ক্রয় মূল্যের উপর, তাহলে নিচে ক্রয় মূল্য, তাহলে দেখেন তো ক্রয় মূল্যের ওপর মুনাফা হয়েছে, হার কত, হার বললে গুণ দিব কত দিয়ে, 100 দিয়ে। মুনাফার মান বসান 75, ক্রয় মূল্যের মান বসান 25, গুণ দেন 100 দিয়ে, তাহলে উত্তর কত 300%। দেখছেন কার কার হয়েছে এটা, এই কার কার হয়েছে 300%, তাই না? ওকে, ভেরি গুড। যে কোনো পার্সেন্টেজ দিয়ে পারবেন এবার আপনারা বের করতে। এই যে দেখছেন আবার ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ থেকে পরীক্ষায় প্রশ্ন আছে, পরিবর্তনশীল ব্যয় কোনটি। দেখছেন রাবিতে আসছিল এই প্রশ্নটা, একজন তো মাত্র বললেন ভাইয়া প্রশ্ন কি কমন আসে, এই যে গুচ্ছের এই প্রশ্ন কি কমন আসছিল ভাইয়া, এটাকে আমি রাবির আগে সলভ করাইছিলাম। 3টা পরিবর্তনশীল ব্যয় মনে রাখবো, কয়টা, 3টা। প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি আর বিক্রয় কর্মীর কমিশন। পরিবর্তনশীল ব্যয় কাকে বলে, উৎপাদন বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হয় সেটাই পরিবর্তনশীল ব্যয়, তাই না? তাহলে এটা কি আছে, যে 3টা খরচ বললাম তার মধ্যে আছে না ভাইয়া, আছে। তাহলে একটা জিনিস দেখেন, এই যে আপনাদের দ্বিতীয় পত্রের ব্যয় ও ব্যয়ের শ্রেণী, এটা আমাদের শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আমরা 3টা প্রশ্ন পাইলাম, তো যে ছেলে এই চ্যাপ্টারটা বাদ দিয়ে যাবে তার তো 3 মার্ক আগে নাই হয়ে গেল। এবং শুধু কি তাই, গুচ্ছ 6 বার পরীক্ষা হয়েছে, 20-21, 21-22, 22-23, 23-24, 24-25, মানে 5 বার পরীক্ষা হয়েছে, এবার দিয়ে 6 বার হবে। 5 বারের মধ্যে এমন কোন সাল নাই যে সালে ব্যয় ও ব্যয় শ্রেণী বিভাগ থেকে পরীক্ষায় প্রশ্ন আসেনি। তার মানে এই চ্যাপ্টারটা আমাকে মোস্টলি পড়তে হবে ভাইয়া। বুঝতে পেরেছি সবাই? পরে যাই। একটি হিসাবের যে 90 টাকা রেওয়া মিলের ভুল পাশে 2 বার লিখেছেন, কোন পাশে ভাইয়া, দেখেন তো কোন পাশে, ভুল পাশে। কয়বার লিখেছি, 2 বার। 90 টাকা না, ভুল পাশে 2 বার লিখেছি, তাহলে 3 দিয়ে গুণ দিব, তাহলে আপনি পার্থক্য পেয়ে যাবেন, উত্তর পেয়ে যাবেন 270 টাকা। বুঝতে পেরেছেন? যদি বলে ভুল পাশে 2 বার না বলে যদি বলে 3 বার লিখেছেন, তাহলে কি করবেন জানেন, 90 কে কয়বার লিখেছেন, 3 বার লিখেছেন, ভালোবেসে আরেকবার গুণ করে দিবেন, তাহলে কত, 360 টাকা পার্থক্য হবে। বুঝতে পেরেছেন ঘটনা ভাইয়া? তাহলে এটার উত্তর কত হবে? আহমেদ হাসান বলছে ভাইয়া আপনাকে অনেকদিন পর দেখলাম। হ্যাঁ, আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া? এটা একটু বলি তো সকলে, সবই পড়তে হবে, রাইট? ঠিক আছে, এরপরে আসি আমরা, দেখি কি বলছে। দেখেন এই যে এটা কই থেকে আসছে, সমাপনী মজুদ পণ্য নির্ণয় করতে বলছে, তাই না? একটা জিনিস মনে রাখবেন, সমাপনী মজুদ বলুক, প্রারম্ভিক মজুদ বলুক, আর ক্রয় বলুক, রাবিতে কিন্তু ক্রয় বের করতে বলেছিল, মনে পড়ে? রাবিতে ক্রয় বের করতে বলেছিল না? তাহলে সমাপনী মজুদ বের করতে বলুক, প্রারম্ভিক মজুদ বের করতে বলুক, আর ক্রয় বের করতে বলুক, ভাইয়া চোখ বন্ধ করে বিক্রিত পণ্যের ব্যয়ের একটা বড় সূত্র আছে না, সেই সূত্রটা লিখবেন। লিখেন, কি জানি আমরা বলেন তো, বিক্রিত পণ্যের ব্যয় সমান কি জানি আমরা বলেন, প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় মাইনাস সমাপনী মজুদ। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমাদের এই মানটা বের হয়ে যাবে। ওকে, তাহলে দেখি এখন। দেখেন প্রারম্ভিক মজুদ আমাদের 7500 দেয়া আছে, ক্রয় দেয়া আছে কত, 52500, এই সমাপনী মজুদ বের করতে বলেছে। তাহলে আমি যদি বিক্রিত পণ্যের ব্যয়ের মানটা যদি বের করতে পারি, তাহলে সমাপনী মজুদের মান বের হয়ে যাবে না? যাবে। তো দেখেন এই যে দেখেন বিক্রয় দেয়া আছে কত, 50,000, লাভের হার কত, 20%, তার মানে লাভ কত হবে বলেন তো,
50,000-এর 20% যদি আমরা করি তাহলে কত হবে? 10,000 টাকা। 5 দুগুণে 10, এটা হচ্ছে আমার লাভ। তাহলে লাভ পেয়ে গেছি। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের কি একটা সূত্র আছে না ভাইয়া? ছোট সূত্রটা, লাভ যখন দেয়া থাকে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কি হয় বলেন তো? বিক্রয় মাইনাস লাভ। তাহলে বিক্রয়ের মান আছে কত দেখেন তো? বিক্রয়ের মান আছে 50,000, এখান থেকে লাভ কত বের হইলো? 10,000 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কত হবে বিক্রিত পণ্যের ব্যয়? 40,000 টাকা হয় না ভাইয়া? তাহলে এই যে দেখেন আমরা বিক্রিত পণ্যের ব্যয় 40,000 লিখে দিলাম, এখানে লিখলাম। তাহলে আমরা যদি একটু কি করি, এখন ক্যালকুলেশন যদি করি তাহলে হয়ে যাবে। তাহলে এটা আর এটা যোগ করলে কত হয় বলেন? 60,000 টাকা হয়, তাই না? এই দুটো যোগ করলে 60,000 হয় না? এই 60,000 থেকে 40,000 বাদ দিলে আমাদের সমাপনী মজুদ কত হবে? 60,000। এই দুটো যোগ করলে 60,000 থেকে 40,000 বাদ দিলে সমাপনী মজুদ আমাদের কত হবে? 20,000 টাকা হবে। তাহলে উত্তর হচ্ছে এই যে 20,000 টাকা। 18 রে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে আরেক ঢাবিয়ান এসে সালাম দিচ্ছে। পড়ে পড়ে অপশন মুখস্থ হয়ে গেছে, তাহলে তো ভালো। তাহলে তো জাস্ট অঙ্ক না করে উত্তর দাগাই দিবেন, তাই না? বোঝা গেছে ভাইয়া? সবাই একটু বলেন তো জিনিসটা। তাহলে আমাদের এই টেকনিক গুলো মনে রাখতে হবে ভাইয়া। আমি আপনাদেরকে রাবির আগেও শিখাই দিয়েছিলাম, সমাপনী মজুদ বের করতে বলুক, প্রারম্ভিক মজুদ অথবা ক্রয়, এই তিনটার যে কোনো একটি বের করতে বললেই আমাকে আগে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা লিখে নিতে হবে। লিখে মান বসাবো, দিয়ে দেখবেন বিক্রিত পণ্যের ব্যয় আপনাকে আবার বের করতে হবে। তো যেহেতু লাভের হার দেয়া আছে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের আরেকটা যে সূত্র আছে বিক্রয় মাইনাস লাভ, এটা ফেলে বিক্রিত পণ্যের ব্যয়ের মান বের করতে পারলেই সমাপনী মজুদ ইজিলি বের হয়ে যাবে। দেখছেন? তাহলে এখান থেকে আমরা কি দেখলাম ভাইয়া বলেন তো? এখান থেকে আমরা দেখলাম লাভের হার থেকেও প্রশ্ন কয়টা? দুইটা। এই যে বিক্রিত পণ্যের ব্যয়, লাভের হার, এখান থেকেও দুইটা প্রশ্ন আসছে। এগুলোকে আরো সহজ করে দিব পেড ব্যাচে ইনশাল্লাহ। যখন ক্লাস হবে আমরা ডিটেইল একটা ক্লাস করব এর উপরে, এবং যে প্রশ্ন দিব ইনশাল্লাহ এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। একটি ফার্মের নিট মুনাফা 6,000 টাকা, করের হার 40% হলে কর পূর্ব মুনাফা কত? দেখেন করের অঙ্ক বের করার নিয়ম কি দেখেন। কর পূর্ব মুনাফার মান সবসময় 100। কি বলেছি ভাইয়া? কর পূর্ব মুনাফার মান আপনি সবসময় 100 ধরবেন। কেন? কারণ কর ধরতে হয় কর পূর্ব মুনাফার উপরে, সে কারণে এটার মান সবসময় 100। কর পূর্ব মুনাফা থেকে করকে মাইনাস করতে হয়, তো কর আছে কত? কর আছে 40। কর পূর্ব মুনাফা থেকে কর বাদ দিলে আমরা পাবো হচ্ছে কর পরবর্তী মুনাফা, তাই না ভাইয়া? কি পাবো? কর পরবর্তী মুনাফা পাবো। এটার আরেকটা নাম হচ্ছে নিট মুনাফা, মনে থাকবে। কর পরবর্তী মুনাফার আরেকটা নাম নিট মুনাফা, সেটা 60,000 টাকা। এতটুকু অঙ্ক আপনি করে নেবেন। করের অঙ্ক থাকলে চোখ বন্ধ করে এতটুকু কাজ আপনি করে নেবেন। নিয়েছেন? এবার এই কর পূর্ব মুনাফা কর, অথবা এই কর পরবর্তী বা নিট মুনাফা, এই তিনটা জিনিসের যে কোনো একটি জিনিসের টাকা প্রশ্নে দেয়া থাকবেই 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 থাকবেই। তাহলে আমরা দেখি তো ভাইয়া কিসের টাকা দেয়া আছে। প্রশ্নে বলেছে নিট মুনাফা 60,000 টাকা, তার মানে এই যে নিট মুনাফা কত দেয়া আছে? 60,000 টাকা দেয়া আছে। তাহলে দেখেন তো ভাইয়া, এই যে নিট মুনাফা পার্সেন্টেজে 60, টাকায় কত? 60,000। এটাও নিট মুনাফা, এটাও নিট মুনাফা, একই জিনিস। তাহলে আমরা এখন কি করব জানেন? 60,000 টাকাকে এই 60% দিয়ে ভাগ করে দিব। গুণ করব কি দিয়ে? ওই যে যেটা একটু আগে শিখলাম। প্রশ্নে কি বলেছে? কর পূর্ব মুনাফা কত ভাইয়া? যেহেতু কর পূর্ব মুনাফা বের করতে বলেছে, তাহলে কর পূর্ব মুনাফার মান কত দেখেন তো? 100। গুণ লাগাবো আমি 100 দিয়ে। ভাইয়া যদি বলতো করের পরিমাণ কত, তাহলে আমি গুণ করতাম কত দিয়ে? করের মান 40, তখন আমি 40 দিয়ে গুণ করতাম, তাহলে করের মান পেতাম। এটা একটু কাটাকাটি করি, কাটলাম। তাহলে এখানে কত হবে? 10,000 হবে। 100 ইন্টু, এখানে 100, সরি 100 ইন্টু 100, 10,000 টাকা। এই যে উত্তর আছে না 10,000, এই যে 10,000। বুঝছি ঘটনা ভাইয়া? এই সেম জায়গাতে যদি আপনাকে বলতো করের পরিমাণ কত, তাহলে কি করতাম? এই যে 60,000 টাকাকে আমি 60 দিয়ে ভাগ করতাম, করের মান কত? 40, তাহলে গুণ দিতাম আমি 40 দিয়ে, তাহলে আমি করের মানটা পেয়ে যেতাম। উত্তর হয়তো 4,000 টাকা। বোঝা গেছে ভাইয়া? এই হচ্ছে বিষয়। দেখেন অনগদ লেনদেন, ভাইয়া অনগদ লেনদেন কাকে বলে? যে লেনদেনের ফলে বর্তমান এবং ভবিষ্যৎ কখনো নগদ টাকার আদান প্রদান হয় না, তাকে আমরা অনগদ লেনদেন বলি। ঋণপত্র ইস্যু কি দিয়ে ইস্যু করেছি বলেনি, দ্যাট মিন্স এটা আমরা ধরে নিব নগদ দিয়ে ইস্যু করেছি, তাই এটা উত্তর হবে না। শেয়ার ইস্যু কি দিয়ে করেছি বলেনি, তার মানে নগদ দিয়ে করেছি, ধরে নিব, এটা উত্তর হবে না। লভ্যাংশ প্রদান, লভ্যাংশ কি প্রদান করেছি? টাকা দিয়ে, কিছু বলেনি, তার মানে টাকা দিয়ে, এটা উত্তর হবে না। এবার কি বলছে দেখি তো এখানে।
এখানে বলছে শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ ক্রয়। দেখেন তো সম্পদ কিনেছেন কি দিয়ে? শেয়ার দিয়ে। তো এখানে কি টাকার কোনো লেনদেন আছে? সম্পদ কিনেছেন, শেয়ার দিয়েছেন, টাকার কোনো আদান প্রদান নয়। দ্যাট মিনস এটি একটি অনগদ লেনদেন। এটি একটি কি লেনদেন? অনগদ লেনদেন। বোঝা গেছে? পরে যাই। আন্তর্জাতিক হিসাবমান নীতিমালা প্রণয়ন করে কে? আন্তর্জাতিক হিসাবমান নীতিমালা, তাই বলেছে না ভাইয়া? আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান নীতিমালা কে প্রণয়ন করে? আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান নীতিমালাকে আমরা বলি আইএফআরএস। কি বলি ভাইয়া? আইএফআরএস। দেখছেন কোনো কিছু বাদ দেয়নি, এগুলো জায়গা থেকেও পরীক্ষায় প্রশ্ন আসছে। 35টা প্রশ্ন, তার মানে কি সব জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন করতে হবে না? তো এই ক্লাসটার গুরুত্ব কি বুঝতে পারছেন? আমি আপনাকে এই জিনিসটাই বোঝানো ট্রাই করছি, গুচ্ছতে ভালো করতে হলে অ্যাকাউন্টিং এর প্রতিটা চ্যাপ্টারে আপনাকে দক্ষ হতে হবে, না হলে হবে না। তাহলে আন্তর্জাতিক হিসাবমান নীতিমালাকে আমরা বলি আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। আইএফআরএস ইস্যু করে বা প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান বলেন তো? আমরা জানি আইএএসবি। কি বলেছি ভাইয়া? আইএএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, তাই না ভাইয়া? এরা হচ্ছে ইস্যু করে। তাহলে উত্তর কি হবে? আইসিএমএবি না, এই যে আইএএসবি উত্তর হবে। আইসিএবি কি না, এটাও না। ক্লিয়ার? লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রথম ধাপ কি? এটা উত্তর করেন, আমি দেখতে চাই, এটার আমি উত্তর দেখতে চাই। বলেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়া। এই লিপিবদ্ধকরণ প্রক্রিয়াকে ইংরেজিতে বলে রেকর্ডিং। কি বলে ভাইয়া? রেকর্ডিং বলে ইংরেজিতে। বুঝতে পেরেছেন? একটা আছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, আর একটা আছে লিপিবদ্ধকরণ প্রক্রিয়া। লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপ হচ্ছে 3টা। নাম্বার 1 হচ্ছে লেনদেন বিশ্লেষণ। কি বলেছি? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জাবেদাভুক্তকরণ, আর নাম্বার 3 হচ্ছে কি বলেন তো? খতিয়ান প্রস্তুতকরণ, তাই না ভাইয়া? এই 3টা ধাপে আমরা কি করে থাকি? লিপিবদ্ধকরণ প্রক্রিয়াটা করে থাকি। তাহলে জাবেদায় অন্তর্ভুক্ত করা প্রথম ধাপ বলেছে না? জাবেদায় তথ্য খতিয়ান স্থানান্তর করা না? রেয়ামিল প্রস্তুত করা না? তাহলে লেনদেন বিশ্লেষণ। এই যে উত্তর। পেয়েছি না ভাইয়া? দেখছেন? পরে যাই আমরা দেখি, ক্লাস আটকে যাচ্ছে নাকি? আচ্ছা, কই গেল ক্লাস? ক্লাসই দেখতে পাচ্ছি না। আচ্ছা আসি। দেখেন এই যে এটা হিসাব সমীকরণ সংক্রান্ত একটা ম্যাথ দিয়েছে, দেখছেন? এই ম্যাথগুলো ছেলে মেয়ে কি করে জানেন? মুখে মুখে করে। মুখে মুখে করতে যে ভুল করে, এগুলো কখনো মুখে মুখে আমরা করব না। দেখেন লিখে নিব, এ সমান এল প্লাস ওই লিখে নিব। হ্যাঁ, সম্পদ বেড়েছে 50,000, এই যে সম্পদ না, প্লাস 50,000 লিখেন। লিখেছেন? এরপরে বলেছে দায় কমেছে 90,000, এই যে দায় কমা মানে কি? মাইনাস 90,000 প্লাস ওই। তাহলে মালিকানা সত্ত্ব কত হবে, তাই না? তাহলে এখানে প্লাস 50,000 আছে, এই মাইনাস কে এই পাশে নিয়ে আসলে কি হবে? প্লাস 90,000 সমান কি বলেন তো? ওই। দ্যাট মিনস এখানে কি এটাও প্লাস এটাও প্লাস, তাহলে যোগ করেন। 2 প্লাস যোগ করলে কত? 1,40,000 টাকা। দুইটার আগে কি আছে? প্লাস আছে, তার মানে এখানে প্লাস চিহ্ন দিয়ে দেন। তাহলে মালিকানা সত্ত্ব কি হইলো বলেন তো? 1,40,000 টাকা প্লাস। দ্যাট মিনস কমেছে না, কমেছে না, বেড়েছে। এই যে উত্তর। দেখছেন? অনেকে মুখে মুখে করবে, এখানে কমেছে এখানে কমেছে, তাহলে কি করবে সে? এ কমা আর কমা দুইটা যোগ করে দিবে, মাইনাস মাইনাস যোগ করে দিবে, দিয়ে বলবে 1,40,000 কমেছে। কিন্তু আসলে কি কি হয়েছে? আচ্ছা সরি, কি করেছি? ও সম্পদ কমেছে, আমি প্লাস করে দিয়েছি। সরি সরি সরি, ভুল করেছি। দেখেন সম্পদ কমেছে বলেছে, আমি বেড়েছে দিয়ে অঙ্ক করে দিয়েছি। সরি, আমারই ভুল হয়ে গেল। নেন, দেখছেন? আর দায় কি হয়েছে? দায়ও কমেছে 90,000, তাই না? তাহলে মালিকানা সত্ত্ব কি হবে? তাহলে পড়তে ভুল করা যাবে? এটাই পাশে নিয়ে আসলে প্লাস 90,000 হয়ে যাবে, তাই না? সমান ওই। তাহলে দেখেন, এবার দেখেন, এবার ঘটনা কি হইলো? এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি করব? মাইনাস করব। তাহলে 50 থেকে 90 থেকে 50 বাদ দিলে কি হবে? 40,000 হবে, তাই না? সমান ওই। এখন 40,000 কি? ছোট সংখ্যার আগে মাইনাস, বড় সংখ্যার আগে প্লাস, তাহলে বড় সংখ্যার আগে যেটা আছে সেটা বসাইতে হবে। তাহলে উত্তর কি হবে? ওই 40,000 টাকা বেড়েছে। এই যে উত্তর হবে ক নাম্বার, তাই না? হ্যাঁ, ভুল হয়েছে, সঠিক করে দিয়েছি। ওকে। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কোনটি? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে দুইটি, একটা হচ্ছে ব্যয় নির্ণয়,
আর একটা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। কি বলেছি? ব্যয় নির্ণয় আর কি বলেছি ভাইয়া? ব্যয় নিয়ন্ত্রণ। এই দুইটাই হচ্ছে উদ্দেশ্য। তাহলে কি আছে দেখেন তো, এই যে ব্যয় নিয়ন্ত্রণ। বুঝতে পেরেছি সবাই? এরপরে যাই, দেখছেন উৎপাদন ব্যয় থেকে আসলো। এই যে মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, কই থেকে আসছে দেখেন তো, নগদ প্রবাহ বিবরণী থেকেও প্রশ্ন আসে ভাইয়া। এটাও তো শর্ট সিলেবাসে ছিল না, দ্বিতীয় পত্রের তৃতীয় চ্যাপ্টার। যন্ত্রপাতি ক্রয় নগদ প্রবাহ বিবরণীর কোন অংশে প্রদর্শিত হবে? যন্ত্রপাতি ক্রয় মানে কি বলেন তো? স্থায়ী সম্পদ না এটা? তাহলে মনে রাখবেন, স্থায়ী সম্পদ আপনি ক্রয় করেন অথবা বিক্রয় করেন, এই জিনিসটাকে আমরা নগদ প্রবাহ বিবরণীর বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমে দেখাবো। কোন কার্যক্রম? বিনিয়োগ কার্যক্রমে দেখাবো, মনে থাকবে। তাহলে স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় করলে কোন কার্যক্রম হয়? বিনিয়োগ কার্যক্রম হয়, মনে থাকবে ভাইয়া। তাহলে এখানে আছে বিনিয়োগ কার্যক্রম, এই যে বিনিয়োগ কার্যক্রম আছে। ক্লিয়ার? পরে যাই, নিচের কোনটি সঠিক? লাভ মূলধনকে কমায়। লাভ মানে কি? লাভ মানে কি বলেন তো? লাভ মানে এই যে মূলধন ওই সমান কি সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি, এটা না? এখান থেকে পরীক্ষায় প্রশ্নটা আসছে। এই যে আর মানে হচ্ছে কি বলেন তো? আর মানে হচ্ছে লাভ, তার এর আগে কি আছে? প্লাস আছে না? দ্যাট মিনস এটা মূলধনকে বাড়াবে, এই যে মূলধনকে বাড়াবে। তাহলে কমাই বলেছে, এটা ভুল। লাভ পুঁজি বৃদ্ধি করে। এখন ভাই পুঁজি মানে কি? অ্যাকাউন্টিং এ পুঁজি মানে মূলধন। পুঁজি মানে কি মনে রাখবেন? পুঁজি মানে মূলধন। পুঁজি মানে কি মনে রাখবেন বলেন তো? পুঁজি মানে মূলধন। তাহলে এই যে লাভ, এই যে পুঁজি, পুঁজিকে কি করে? বাড়ায়। সত্যি না এটা? এটা সত্যি। লাভ মূলধনের পরিবর্তন করে না? অবশ্যই করে। এই যে লাভ মূলধনকে কি করছে? পরিবর্তন করছে। তাহলে এটা উত্তর হবে না। পুঁজি শুধু লাভ থেকে আসে না, এটা ভুল। এই যে পুঁজি না, এই যে মূলধন, মূলধন কি শুধু লাভ থেকে আসে? না। এই যে এখানে যে ক্যাপিটাল, অতিরিক্ত মূলধন, এখান থেকেও আসতে পারে, তাই না? তাহলে এটা উত্তর হবে না। দেখছেন? পরে যাই, কোনটি সমীকরণটি সঠিক নয়? কোন সমীকরণটি সঠিক নয়? এ সমান এল প্লাস ওই সঠিক, তার মানে উত্তর হবে না। এটাকে এই পাশে নিয়ে আসেন, এটাও সঠিক, উত্তর হবে না। এ সমান ওই, ভাইয়া এটা কি সঠিক? অবশ্যই সঠিক। সম্পদ সমান মালিকানা সত্ত্ব, হতেই তো পারে, পারে না? পারে। এটা কি সঠিক? দেখেন তো, এ প্লাস ওই মাইনাস এল, এটা কি সঠিক? এটা সঠিক না, তার মানে উত্তর হবে কোনটা? উত্তর হবে ঘ নম্বর। অনেকে আবার মনে করে ভাইয়া এ সমান ওই, এটা তো সমীকরণই না। ভাইয়া অবশ্যই এটা সমীকরণ, কারণ কি আপনার প্রতিষ্ঠানের সম্পদ সমান মালিকানা সত্ত্ব হতে পারে না? মালিক 10,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো, তাহলে কি হবে? 10,000 টাকার সম্পদ বাড়লো, 10,000 টাকার মালিকানা সত্ত্ব বাড়লো, তাহলে এটা সমান হইলো না দুইটা? অবশ্যই সঠিক এটা। বোঝা গেছে? ওকে। থেকেও যদি কেউ বেসিক না শিখতে পারে, সে আর কখনো বেসিক শিখতে পারবে না। একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে 6:1 অনুপাতে নতুন শেয়ার বিতরণ করলো। দেখেন এখানে দুইটা ঘটনা আছে। শেয়ার মালিক আছে না? ভালো করে এই জায়গাটা একটু ক্লিয়ার হইনি আমরা। এই বর্তমান শেয়ার মালিকদের কাছে দুইটা শেয়ার বিক্রি করা হয়। আমি কি বলেছি? বর্তমান শেয়ার মালিকদের কাছে দুইটা শেয়ার ইস্যু করা হয়। নাম্বার 1 হচ্ছে ভাইয়া বোনাস শেয়ার, যেটা আচ্ছা পরে বলছি। আর নাম্বার 2 হচ্ছে রাইট শেয়ার। এখন আমি কিভাবে বুঝবো যে এটা রাইট শেয়ার হবে না বোনাস শেয়ার হবে? দেখেন এই যে বিনামূল্যে কথাটা বলেছে না, বিনামূল্যে মানে বোনাস শেয়ার। বিনামূল্যে যখন বলবে তখন সেটা হয়ে যাবে কি ভাইয়া বলেন তো? বোনাস শেয়ার। কেন? কারণ এই বোনাস শেয়ারটা দেয়া হয় লভ্যাংশের জন্য। কেন ভাইয়া? লভ্যাংশের জন্য। তাহলে আপনাকে লভ্যাংশ দেওয়ার জন্য এই শেয়ারটা ইস্যু করছে, তা আপনার কাছ থেকে টাকা নিতে পারবে? পারবে না। তাহলে বিনামূল্যে কথাটা যদি দেখেন, তাহলে উত্তর কি হবে বলেন তো? বোনাস শেয়ার। আর রাইট শেয়ারটাও আমরা ইস্যু করি কার কাছে? বর্তমান শেয়ারের মালিকের কাছে। কিন্তু রাইট শেয়ারটা অবশ্যই বিনিময়ে ইস্যু করা হবে, বিনামূল্যে না। এটা বিনিময়ে ইস্যু করা হয়, কোনো কিছুর বিনিময়ে ইস্যু হবে। বোঝা গেছে? তাহলে আমার এটা মনে রাখতে হবে, বর্তমান শেয়ার মালিকদের ইস্যু করছি মানেই এটা সব সময় যে বোনাস হবে বা রাইট হবে বিষয়টা এমন না। বিনামূল্যে কথাটা লেখা আছে মানে বোনাস, আর বিনামূল্যে নাই মানে রাইট। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া সবাইকে? একটু বলি তো, তাহলে এটার উত্তর হবে বোনাস। এনএসএফ চেক দ্বারা কি বোঝায়? দেখছেন আমি বলেছি না ব্যাংক সমন্বয় বিবরণী থেকে দুইটার মতো প্রশ্ন আসবে। এর আগে একটা সমন্বয় করলাম, এটা একটা। এনএসএফ মানে কি? এনতে হচ্ছে নট, তাই না ভাইয়া? এসতে হচ্ছে কি
সাফিসিয়েন্ট, আর এফতে কি ফান্ড। তার মানে কি ফান্ডে সাফিসিয়েন্ট মানে কি পর্যাপ্ত টাকা আছে না নাই, নাই। তাহলে আমার ফান্ডে পর্যাপ্ত টাকা নট, নাই। তাহলে চেক উপস্থাপিত না হওয়া, চেকের পরিমাণ অঙ্ক গরমিল, নির্দিষ্ট তারিখের পূর্বে উপস্থাপিত, হিসাবধারীর পর্যাপ্ত টাকা না থাকা, এই যে উত্তর ঘ। ব্যাংক সমন্বয় থেকে আসছে, দেখতে পাচ্ছেন ভাইয়া। পরে যাই, এই যে দেখছেন এটা কি বলেছে, কিসের, নগদ উত্তোলনের সুদ ধরতে বলছে, তার মানে এটা অংশীদারি থেকে আসছে, বাদ যাবে না কোনো শিশু। দেখতে পাচ্ছেন আমার নলেজ দেওয়ার উদ্দেশ্যই ছিল এটা, যে কোনো শিশুই বাদ যাবে না, প্রতিটা শিশু থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, ঠিক আছে। প্রতি মাসের 1 তারিখ, 1 তারিখ মানে কি প্রতি মাসের প্রথমে কত টাকা করে উত্তোলন করছেন, 2000 টাকা, তাই না। উত্তোলনের সুদ 5%, ওকে। তাহলে বাৎসরিক সুদের পরিমাণ কত, তাহলে প্রতি মাসের প্রথমে বললে কত ধরতে হয়, 6.5 না ভাইয়া। আচ্ছা তাহলে আমরা আগে কি করব জানেন, আগে 5% করি, 2 শূন্য কাটি, তাহলে কত টাকা হয়, 2000 টাকার 5% করলে কত হয়, 2000 টাকার 5% করলে 100 টাকা হয় না ভাইয়া, 100 টাকা হয়। এখন এটাকে আমরা কি করব, 6.5 দিয়ে গুণ দিব, তাহলে 100 কে আমরা 6.5 দিয়ে গুণ করলে কত টাকা হয়, 650 টাকা হয়। তাহলে উত্তর আমার 650, ঠিক আছে। অনেকে বুঝবো না ভাইয়া 650 কেমনে হয়, তাদেরকে একটু বুঝাই। এই 100 দিয়ে 6 কে গুণ দেন, তাহলে 600 হয় না, প্লাস 100 দিয়ে 0.5, আচ্ছা 0.5 তো আপনি রাখেন, 100 দিয়ে 5 কে গুণ দেন, তাহলে কত হয়, 500 হয় না, 500 হয়। এখানে কয় সংখ্যা, দশমিকের পর কয় সংখ্যা ভাইয়া, এক সংখ্যা, তাহলে এই যে দেখেন এদিক থেকে এক সংখ্যা পরে দশমিক দেন, তাহলে দশমিকের পরে আপনার যত শূন্যই থাকুক তার কোনো দাম নাই, তাহলে 600 আর 50 কে যোগ দেন, 650 হয় না, হয়। তাহলে উত্তর 650, ঠিক আছে। পরে যাই, দেখেন এফএএসবির পূর্ণরূপ কি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, তাই না, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, তাই তো নাকি। তাহলে উত্তরে যে ক, ফাইনাল অ্যাকাউন্টিং না, ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং না, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ব্যুরো না, তার মানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ভাইয়া এটার কাজ কি, আমরা গ্যাপের নাম শুনেছি না ভাইয়া, জিএএপি গ্যাপ শুনেছি, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এই যে গ্যাপটা যে আমরা শুনি, এই গ্যাপ নীতিমালা ইস্যু করে এফএএসবি নামক প্রতিষ্ঠান, মনে থাকবে। তাহলে গ্যাপ ইস্যু করে কে, এফএএসবি। ভাইয়া আইএফআরএস এর নাম শুনলাম না একটু আগে, আইএফআরএস ইস্যু করে কোন প্রতিষ্ঠান, আইএএসবি, বোঝা গেছে, এই হচ্ছে ঘটনা। ও এই যে অংশীদারির অঙ্ক করা লাগবে, এই যে আরেকটা অংশীদারি থেকে আমরা প্রশ্ন দেখলাম, রাবিতা আসছে, ঢাবিতা আসে, গুচ্ছেও আসে। তে অঙ্ক করার নিয়ম কি ভাইয়া, এই অঙ্ক করার নিয়ম হচ্ছে আগে এই দুইটা সংখ্যার বিয়োগফল বের করতে হবে, তাহলে 5 - 2 কত হয়, 3 হয়। এবার প্রথম জনের যে অংশীদার আছে তার মান কত, 4, এই 4 কে আমরা কি করব, 3 দিয়ে গুণ দিব, 3 4 কত, 12। দ্বিতীয় যে অংশীদার আছে তার মান কত, 3, একে আমরা গুণ দিব কত দিয়ে, এই বিয়োগফল 3 দিয়ে, 3 3 9। এবার তৃতীয় যে নতুন অংশীদার আছে তাকে কি করব, তাকে কিন্তু পুরাতন দুইজন মিলে ব্যবসাতে নিয়ে আসছে, তাহলে 4 আর 3 কত, 7 লিখলাম, যোগ করতে হবে, এই দুইটাকে যোগ করতে হবে, গুণন 5/2 অংশ দিয়ে নিয়ে আসছে, কয় অংশ, 2 অংশ, তাহলে উপরে যেটা থাকে সেটাকে আমরা বলি লব, এই লব 2 দিয়ে আমরা গুণ করে দিব, তাহলে 7 দুগুণে কত, 14। তাহলে এদের অনুপাত কত, 12 9 14, এটা হচ্ছে আমার উত্তর। এটা 100% গুচ্ছতে ধরে নেন আসবে, আজকে বলে দিলাম, ঠিক আছে। পরে যাই, নিচের কোনটি হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য নয়। আচ্ছা হিসাব তথ্যের, আমরা জানি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি, তথ্য সরবরাহ করা। এখন যে কোনো তথ্য সরবরাহ করলেই কি হবে না, তার কিছু বৈশিষ্ট্য থাকা লাগে, থাকে না, প্রাসঙ্গিক হইতে হবে। 4টা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য 2টা, মাধ্যমিক 2টা। প্রাসঙ্গিকতা, তুলনাযোগ্যতা, সামঞ্জস্যতা, বিশ্বাসযোগ্যতা, এই 4টা বৈশিষ্ট্য থাকা লাগে আমাদের। তো এখানে বলেছে কোনটি বৈশিষ্ট্য নয়, তাহলে দেখেন তো, প্রাসঙ্গিক হতে হবে, বিশ্বাসযোগ্য হতে হবে, পূর্বানুমান একটা ভ্যালু থাকতে হবে, এটাও থাকে, পূর্বানুমান ভ্যালু না থাকলে তাকে আমরা এটা বিশ্বাসযোগ্য বলতে পারবো না, ঠিক আছে। আর ঐতিহাসিক ব্যয়, এই ঐতিহাসিক ব্যয় হচ্ছে কোনো বৈশিষ্ট্য নয়, ঐতিহাসিক ব্যয় হচ্ছে একটি নীতিমালা, তাই না ভাইয়া, আপনারা পড়েছেন না যে ক্রয় মূল্য নীতি, এই ক্রয় মূল্য নীতিরই তো আরেকটা নাম হচ্ছে ঐতিহাসিক মূল্য নীতি, বুঝতে পেরেছেন।
তো এটা হিসাব তথ্যের কোনো বৈশিষ্ট্য নয়, এটা হচ্ছে একটা কি বলেন তো, এটা হচ্ছে একটা নীতিমালা। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? তাহলে এই ঐতিহাসিক মূল্য একটা নীতিমালা, আর এগুলো হচ্ছে আমাদের কি সব বলেন তো, এগুলো বৈশিষ্ট্য। পরে যাই, আবার দেখছেন আবার লাভের পরিমাণ দিয়ে অঙ্ক দিচ্ছে, তার মানে লাভ এর আর শেষ হচ্ছে না। তিনটা পেলাম আমরা, তাই না? লাভ দিয়ে তিনটা ম্যাপ পেলাম। ক্রয় মূল্যের উপরে লাভের হার 25%, বিক্রয়ের পরিমাণ 20,000 টাকা হলে লাভের পরিমাণ কত ভাইয়া বলেন তো? ক্রয় মূল্যের উপরে যদি 25% হয়, তাহলে বিক্রয় মূল্যের উপরে বেশি হবে না কম হবে? বিক্রয় মূল্যের উপরে কম হবে। 25-এর কম কত? 20% হবে, তাই না? আমরা যে একটা নিয়ম শিখেছিলাম। তাহলে টাকা দেয়া আছে কিসের? বিক্রয়ের টাকা দেয়া আছে। তাহলে এই যে 20,000 টাকা, এর উপরে আপনি বিক্রয় মূল্যের উপরে 20%, এই 20% করে দেন, তাহলে হয়ে যাবে। এটা কাটেন, এটা কাটেন, 2,000 দুগুণে কত? 4,000 টাকা। এটাই হচ্ছে আমার লাভ। বোঝা যাচ্ছে ভাইয়া? বলেন তো। 1 আওয়ার হয়ে গেছে, হ্যাঁ আমাদের ক্লাসও শেষ হয়ে যাবে, টেনশন নাই। পরে যাই। আর্থিক বিবরণী একটি নির্দিষ্ট তারিখে আর্থিক অবস্থা দেখায়। কোন আর্থিক বিবরণী আর্থিক অবস্থা দেখায়? আমরা জানি কি বলেন তো, আর্থিক অবস্থার বিবরণী বা স্থিতিপত্র। এটার আরেকটা নাম কি? উদ্বৃত্তপত্র। এটা আমার কি করে বলেন তো, একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা দেখায়। আয় বিবরণী কি দেখায়? আয় বিবরণী একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল দেখায়। কি দেখায় ভাইয়া বলেন তো? আয় বিবরণী একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল দেখায়। নগদ প্রবাহ বিবরণী কি করে? নগদ আন্তঃপ্রবাহ, অর্থাৎ কোথায় থেকে আপনার টাকা আসবে। আর নগদ বহি প্রবাহ, অর্থাৎ আপনার টাকাটা কোথায় যাবে সেটা দেখায়। বোঝা গেছে? অর্জিত মুনাফার বিবরণী মানে আপনার জমাকৃত মুনাফার জের এখানে প্রদর্শন করি আমরা। বোঝা গেছে? না, এটা আমার নাম্বার না। 01842 কই পেয়েছেন ভাইয়া? এটা আমার নাম্বার না। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ঘটনা। আমি আবারও বলি, আমাদের এই যে টার্গেট জিএসটি সি ইউনিট যে ব্যাচটা আছে, এই ব্যাচে আমাদের এখানে 40টা না, পরে আরো কিছু ক্লাস বেড়েছে ডিজাইনটা করার পর। 44টা ক্লাস, 44টা এক্সাম আপনারা পাচ্ছেন। বুঝতে পেরেছেন? 300+ রেকর্ডেড ক্লাস ভর্তির সাথে সাথে পেয়ে যাবেন, আর 5টা জিএসটি মেগা টেস্ট, এবং আমাদের টিচার প্যানেল তো আল্লাহর রহমতে জানেন যে আমরা কেমন পড়াই। কমার্সে আল্লাহর রহমতে আমাদের যে অভিজ্ঞ টিচার প্যানেল খুব কমই পাবেন, নাই বলবো না, হয়তো আছে, কিন্তু একটা কম্প্যাক্ট সব সাবজেক্টে আমরাই আল্লাহর রহমতে জানেন। অলরেডি আমাদের প্রায় বিভিন্ন ইউনিভার্সিটিতে 450+ স্টুডেন্ট কিন্তু চান্স পেয়ে গেছে অলরেডি, এবং এই গুচ্ছতে আমাদের গতবার আমাদের এই গুচ্ছ ব্যাচ থেকে 454 জন প্লাস চান্স পেয়েছে, অর্থাৎ 454-র পরে আমরা আর হিসাব রাখতে পারিনি। এই বছর আমরা টার্গেট করেছি 500+ স্টুডেন্ট ইনশাল্লাহ প্রথম ধাপে আমাদের জিএসটি ব্যাচ থেকে চান্স পাবে। যেহেতু এখন আমাদের পরীক্ষার প্রায় 50 দিনের মতো সময় আছে, আমাদের টার্গেট যে জিএসটি ব্যাচটা আগামীকাল সকাল 11টা থেকে ক্লাস শুরু হবে। যারা ভর্তি হতে চাচ্ছেন দ্রুত আগামীকাল 5 ফেব্রুয়ারি পর্যন্ত 2,000 টাকার কোর্স 1500 টাকায় আপনারা কিন্তু ভর্তি হতে পারছেন। ঠিক আছে? আগামীকাল পর্যন্ত ডিসকাউন্টে ইনশাল্লাহ ভর্তি হতে পারবেন। ভর্তির জন্য আপনারা অ্যাকাউন্টিং ক্লাব পেজ, সম্রাট স্যার পেজ, ইজি ইংলিশ পেজ, নিউ কমার্স কোচিং সেন্টার পেজ, বিজনেস স্কোয়াডের পেজ, যে কোনো জায়গাতে নক করে আপনারা ইনশাল্লাহ কিভাবে ভর্তি হব জেনে ভর্তি হতে পারবেন। তো যেটা হওয়ার হয়েছে, সৃষ্টিকর্তা একজন উপরে আছেন, তিনি আমার জন্য যেটা ভালো সেটাই নির্ধারণ করে রাখেন। একমাত্র বান্দা হিসাবে আমরা যেটা করতে পারি, শেষ সুযোগটা পর্যন্ত আমরা চেষ্টা করে যেতে পারি। আমাদের পেড ব্যাচে যারা আছেন তাদের এক্সট্রা করে ভর্তি হওয়ার কোনো দরকার নাই, কারণ আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে একবার ভর্তি হইলেই শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনাদেরকে সার্ভিস দিব। তো সেই সার্ভিস আমরা গুচ্ছ পর্যন্ত দিব, দিয়ে ইতি টানবো আর কি। ঠিক আছে? তো সেই পর্যন্ত সার্ভিসটা পাবেন ইনশাল্লাহ। আমাদের সাথে লেগে থাকেন। যেরকম ভাবে অলরেডি বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আপনাদের বন্ধু বান্ধব জায়গা করে নিয়েছে, আপনারা ইনশাল্লাহ এইভাবে জায়গা করে নিতে পারবেন বলে আমার বিশ্বাস। আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চ, যতদিন যাচ্ছে নিজেদের সীমাবদ্ধতা আছে, ডেভেলপমেন্ট করার ট্রাই করছি আপনাদের সহযোগিতায়। এবং জেনে এটা খুবই ভালো লেগেছে যে আপনাদের একটা রিভিউ দেওয়া হয়েছিল নাম প্রকাশ না করে, তো সেখানে আল্লাহর রহমতে আমাদের নেগেটিভ রিভিউ নাই বললেই চলে, এবং আপনারা কিছু সাজেশন দিয়েছেন যেটা অবশ্যই আমাদেরকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। এবং সেখানে অত্যাধিক সন্তুষ্টি ছিল, প্রায় 80% আমাদের যে মতামত, সেখানে অত্যাধিক সন্তুষ্টি আমরা পেয়েছি যে আমাদের কোর্স করে আসলে আপনারা লাভবান হয়েছেন। তো সীমিত টাকায় আসলে চেষ্টা করি আপনাদেরকে সেরাটা দেওয়ার। ইনশাল্লাহ যাদের প্রয়োজন তারা লেগে থাকতে পারেন, সবাই মিলে একটা ভালো কিছু হবে।
তো আমি আজকের ক্লাসে জিএসটি পাওয়ার বুস্টার কবে পাবেন? আচ্ছা, জিএসটি পাওয়ার বুস্টারটা ইনশাল্লাহ পাবেন, প্রেসে দেওয়া হয়েছে, কাজ চলমান আছে। হ্যাঁ, চলমান আছে কাজ, নির্বাচনের একটু চাপ আছে, তো বুঝতেই পারছেন নির্বাচনের কাজ টাজ মিলে প্রেস চালারাও খুবই ব্যস্ত। তো জিএসটি পাওয়ার বুস্টার আল্লাহ রহমতে এবার একটা সেরা কিছু হতে যাচ্ছে। 308 পেজের বই পাবেন এবার জিএসটি পাওয়ার বুস্টার। একটু বলে নিই, সেখানে প্রথমে প্রশ্ন ব্যাংক থাকবে ব্যাখ্যা সহ। এরপরে যেটা আমরা আকর্ষণ একটা অ্যাড করেছি সেটা হচ্ছে জিএসটির A to Z সাজেশন দিয়ে দিয়েছি আমরা। অর্থাৎ প্রতিটা চ্যাপ্টারের, সাপোজ ইংরেজি নাউন, নাউন থেকে আপনাকে কি পড়তে হবে একেবারে সে পড়াটাই দিয়ে দিয়েছি। বইতে যা থাকে না ওইভাবে বই থেকে শর্টকাট নিয়ম থেকে এভরিথিং দিয়ে দিয়েছি, তার আন্ডারে প্র্যাকটিস। অ্যাকাউন্টিং, ভাই অ্যাকাউন্টিং ধরেন হিসাব বিজ্ঞানের নীতিমালা, এই হিসাব বিজ্ঞানের নীতিমালা কোন নীতিমালা পড়তে হবে সব কিছু লেখা আছে সেখানে একবারে ডিটেল। মানে লেখা মানে শুধু ক্রয় মূল্য নীতি এতটুকু পড়তে হবে এটা না, ক্রয় মূল্য নীতি কাকে বলে, ক্রয় মূল্য নীতি থেকে কি প্রশ্ন হবে না হবে, এবং A to Z সব প্রশ্ন সেখানে ইনক্লুডেড, সব করা আছে। এর বাইরে কোনো না বই পড়লেও হবে। ঠিক আছে, এরপরে 15 সেট মডেল টেস্ট অ্যাড করা হয়েছে সেখানে ইনশাল্লাহ। ঠিক আছে, তো যাই হোক প্রাইস কত হবে না হবে সেটা ইনশাল্লাহ আমরা জানাই দিব। ঠিক আছে, 2-1 মধ্যে জানাই দিব। ঠিক আছে, একটু কাজ বাকি আছে এবং লাস্টে ওএমআর অ্যাড করা হয়েছে, ওএমআর বইয়ের সাথে যাবে, ছিঁড়ে জিএসটি জন্য পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, একটা বই পড়লে ইনশাল্লাহ এটা বলতে পারি জিএসটির জন্য আর সেভাবে কোনো বই পড়া লাগবে না। ঠিক আছে, 4টা বই। তো যাই হোক সবাই ভালো থাকেন, গুচ্ছে ইনশাল্লাহ একটা সিট আপনার হোক, আমরা শেষ পর্যন্ত আছি। আর কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছেন আমি বলি যেটা মিস দেন না, যারা গাইডলাইনের অভাবে আছেন, ছড়াই ছিটিয়ে আছেন, পড়াশোনাকে সাজাতে পারছেন না, আর যারা ভর্তি হয়েছেন এবং কোর্সে আছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করবো ভাইয়া অন্তত ভাই ক্লাসগুলো করেন, ক্লাসগুলো করেন আর পড়েন। আপনি ছিনেমেনো করে পড়াশোনা করছেন ভাই, আপনি একটা লাইনে আসেন, অন্তত ভাই ক্লাসগুলো করেন। ক্লাসের চাপ খুবই কম থাকবে 17 পর্যন্ত, রমজানে আমরা প্রতিদিন একটা করে ক্লাস রেখেছি। অন্তত ভাই ক্লাসগুলো করেন, বাসায় পড়াশোনা করেন, দেখেন আপনার চান্সকে আটকাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক সবাই ভালো থাকেন, আজকে এখানে শেষ করলাম। ঠিক আছে, আর ম্যানেজমেন্টে যারা ভালো করতে চাচ্ছেন, ম্যানেজমেন্ট ব্লু প্রিন্টও আমাদের স্টকে অল্প কিছু বই আছে। ম্যানেজমেন্ট ব্লু প্রিন্ট 173 পাতার একটা পেজ। আল্লাহর রহমতে ঢাকা ভার্সিটিতে সবচেয়ে কঠিন প্রশ্ন হয়েছিল, 20টার মধ্যে 14টা কমন আসছে কম। এছাড়া আপনার কুমিল্লা বলেন, যারা পড়েছেন তারাই তো জানেন, আমি তো দেখাইছি। কুমিল্লাতে বলেন 30টার মধ্যে 27টা আসছে, ওই ব্রাঞ্চে 20টার মধ্যে 17টা 18টা আসছে। রাবিতে দেখবেন যে আপনার 20টার মধ্যে 17টা আসছে। জিএসটিতে উল্লেখযোগ্য সংখ্যক কমন পাবেন আপনারা ওখান থেকে। জগন্নাথে আসছে। যারা ম্যানেজমেন্ট অবস্থা খারাপ, একটা গোছালো প্রিপারেশন নিতে যাচ্ছেন, তারা ম্যানেজমেন্ট ব্লুপ্রিন্ট বইটা নিতে পারবেন। সেটা স্টকে আমাদের অল্প কিছু আছে। এই যে এটা, আচ্ছা এটা গত বছরের বই। তো ভর্তি এবং বই সংক্রান্ত যাবতীয় জিনিস জানতে পেজে নক দিবেন। আর জিএসটি পাওয়ার বুস্টারের জন্য আপাতত নক দিবেন না, এত পরিমাণ নক আসে মাথা খারাপ হয়ে যায়। আসলে আমরা ইনশাল্লাহ পেজ থেকে জানাবো এবং সবাই বই পাবেন। ঠিক আছে, তো হ্যাঁ সবাই ভালো থাকেন তাহলে। আজকে আমরা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ, সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আবার নেক্সট ডে। ভালো থাকেন সবাই।